ফুপিদের বাসায় আসতে দেখতে পেলাম এরা আপুকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। জ্ঞান নেই। ফুপা কোলে নিয়ে গাড়িতে উঠছে। ফুপির কাছে গিয়ে বললাম, ফুপি কি হয়েছে? সুইসাইড করেছে। কি? কেন? জানি না। ফুপিদের সাথে গাড়িতে উঠে পড়লাম। তারপর হাসপাতালে চলে আসি। ফুপা এরা আপুকে কোলে তুলে নিয়ে হাসপাতালের ভিতরে যায়। ডাক্তার আসতেই তাকে তাড়াহুড়ো করে কেবিনে নিয়ে যায়। সবাই চুপ করে বাইরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে ডাক্তার বের হলেই সবাই ভিতরে যায়। দেখি হাতে ব্যান্ডেজ করা এবং রক্তের স্যালাইন চলছে। এমন করলো কেন কে জানে। ফোন বের করে দেখি রাত 9টা বাজে। একটু পরেই এরাপুর জ্ঞান ফিরে আসতেই ফুপা শুরু করেন বকাঝকা। ফুপি চুপ করতে বলে থামে। এটা নিয়ে ইরাপুর দ্বিতীয়বার হলো সুইসাইড করা। যখন যেটা বলেছে সেটাই তো দিয়েছে, তাহলে এত রাগ কিসের? এই জন্য প্রবাদ বাক্যে বলে, আতরের মুরগি ঢাকুনে ডিম পারে। এখানে ঢাকনাকে আমাদের আঞ্চলিক ভাষায় ঢাকুন বলা হয়। সবকিছু নিয়ে এত বাড়াবাড়ি ভালো না। এই নিয়ে ওর দুইবার এমন করা হলো। ও চেয়েছে আর আমি দেইনি এমন কি আছে? ইচ্ছে করছে বেয়াদবটার কানের নিচে কয়েকটা থাপ্পড় দিই। এমনি মেয়েটা অসুস্থ, আর তুমি বকাঝকা করছো। তোমার জন্য মেয়েটা এমন নাগালের বাইরে চলে গেছে। একটাই যে আল্লাহ আমার ঘরে কি জন্য দিয়েছিলেন আল্লাহ ভালো জানেন। এর জন্য মাঝে মধ্যে অতিষ্ঠ হয়ে গেছি। তুমি এখান থেকে যাও তো। সব সময় মেয়েটাকে বকাঝকা করে। যাও, রুম থেকে বের হও। ফুপা চলে গেল। আমি একটা চুল টেনে বসলাম। তখন ইরাপু বলল, কখন এসেছিস? এই যে আপনাকে হাসপাতালে যখন নিয়ে আসিল তখন এসেছি। এসে দেখি এই অবস্থা, তাই চলে এসেছি। এখন কেমন আছেন বলেন? ভালো। মামি মামা কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো। ইরাপুর সাথে কথা বলতে বলতে ফুপা খাবার নিয়ে আসলো। এসে বলল, এখন তো রিলিজ দিবে না, আগামীকাল দিবে। এখানে থাকবে কে এই বেয়াদবের সাথে? ফুপা কিছু না মনে করলে আমি আপুর সাথে থাকতে পারি, যদি সমস্যা না থাকে। আরে বাবা, কিছু মনে করার কি আছে? তুমি অত দূর থেকে এসেছো আর তুমি এখানে থাকবা? সমস্যা নেই, আমি থাকতে পারবো। আচ্ছা, তুই থাকবি যখন থাক। মাথা নাড়িয়ে চুপ করে থাকলাম। ফুপা খাবার রেখে দিয়ে বলেন, আচ্ছা চলো তাহলে বাসায় গিয়ে খাবো। আর হ্যাঁ, ওকে আগে খাইয়ে দাও, না হলে তো আবার না খেয়েই থাকবে সারা রাত। ফুপি হাত ধুয়ে এসে এরাপুকে খাইয়ে দিল। খাওয়া শেষ হতেই মেডিসিন খাইয়ে দিল। যাবার সময় বললাম, ব্যাগটা নিয়ে যান। এটা এখানে রেখে কি করব? আচ্ছা নিয়ে যাচ্ছি। আর এই নাও টাকা, কিছু খেয়ে নিবা, না হলে তুমিও তো না খেয়ে থাকবা। আচ্ছা আমরা যাই। তারপর ফুপা আর ফুপি চলে গেল। যেতেই বললাম, আপনি আবার সুইসাইড খেলেন কি জন্য? বয়ফ্রেন্ড চেকা দিয়েছে নাকি? মনে তো হচ্ছে ওটাই হয়েছে। ঠিক করছিস। শালা আমাকে রেখে অন্য মেয়ের সাথে রিলেশনে চলে গেছে। ও আচ্ছা, বর্তমানে প্রেম ভালোবাসা সস্তা তো, তাই এমন হয় স্বাভাবিক। আপনার রিলেশন কত দিনের? এই 5 থেকে 6 মাস হলো। 1 বছর আগে তো শুনেছিলাম আপনার বয়ফ্রেন্ড আছে। তাহলে 5-6 মাসের রিলেশন কিভাবে হলো? তার মানে আপনার আরো রিলেশন ছিল? তুই সেটা জেনে কি করবি? তোর কি খবর? পড়াশোনা কেমন চলছে? আপনাদের কলেজেই ভর্তি হব, তাই এখানে আসা হয়েছে। ও আচ্ছা, তোর গার্লফ্রেন্ড আছে? আরে না, কেউ পাত্তাই দেয় না, আবার গার্লফ্রেন্ড থাকবে। কি বলিস? তোকে পাত্তা দিচ্ছে না কেন? আমি কিভাবে বলবো কেন পাত্তা দিচ্ছে না? আচ্ছা থাকেন, আমি খেয়ে আসি। তারপর ওখান থেকে উঠে খাবার খেতে এলাম। খাওয়া শেষ করে আবারও ইরাপুর কাছে চলে এলাম। এসে বসে বসে ফেসবুকিং করছি। তুই এখানে আছিস কিসের জন্য? থাকার কি প্রয়োজন ছিল? কেন বলেন তো? তুই যদি আমার সাথে কথা নাই বললি, তাহলে থাকলে কিসের জন্য? বসে বসে যদি এমন ভাবেই ফোন টিপি, তাহলে থাকলে কি জন্য? তো কি করব বলছেন? আর আমি অত কথা বলতে পারি না। ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। ঠিক আছে, ঘুমান তাহলে। ইরাপু ঘুমিয়ে পড়ে। আমি একটু গেম খেলি। তারপর গেম খেলতে শুরু করলাম। কিছুক্ষণ পরে দেখি রক্তের যে স্যালাইনটা চলছিল ওটা শেষ হয়ে গেছে। তাই উঠে বাইরে এসে নার্সকে বললাম যে স্যালাইন শেষ হয়ে গেছে। তখন নার্স এসে স্যালাইনটা খুলে চলে যায়। তারপর আবারও গেম খেলতে থাকি। ঘড়ির দিকে তাকিয়ে 1:30 বাজে। ঘুম আসে, আর ফোনেরও চার্জ নেই। তাই পাওয়ার ব্যাংকে ফোনটা চার্জে দিয়ে টুলটা দেয়ালের সাথে লাগিয়ে দেয়ালে মাথা লাগিয়ে ঘুমানোর চেষ্টা করি।
একটা সময় এমনভাবে ঘুমিয়ে যায়। হঠাৎ করে কারো ডাকাডাকিতে ঘুম ভাঙলো। দেখি এরা আপু ডাকছে। কি হলো, ডাকাডাকি করছেন কেন? এমনভাবে ঘুমিয়ে আছিস কেন? তো কিভাবে ঘুমাবো? বেড তো আর নেই, তাই না? আমি এক সাইডে সরে যাচ্ছি, তুই এক সাইডে ঘুমিয়ে যা। না থাক, এমনভাবে ঠিক আছে। ছোট বেড, দুজনে শুয়ে থাকলে সমস্যা হবে। আরে শুয়ে পড়তো, কোনো সমস্যা হবে না। আরে না, আমি কোলবালি ছাড়া ঘুমাতে পারি না। ঘুমের মধ্যে আপনাকে কখন জড়িয়ে ধরবো তার ঠিক নেই, আর ঘুমের মধ্যে কখন আপনার শরীরে কখন কোথায় হাত দিয়ে দিব তারও ঠিক নেই। তাই এমনভাবেই ঠিক আছে। আরে তেমন কিচ্ছু হবে না, তুই ওইরকম ভাবে ওইখানে ঘুমিয়ে আছিস, খারাপ লাগে না বলে? আমার কষ্ট দেখে এমন বলতেছেন, তার জন্য ধন্যবাদ, কিন্তু আমি ঘুমাতে পারবো না। আপনি ঘুমিয়ে যান, আমি এমনভাবে ঠিক আছি। 3টা বাজে, আর কিছুক্ষণ পরে সকাল হয়ে যাবে। ঠিক আছে, এমন ভাবেই তাহলে ঘুমা। জি। তারপর আবারও চোখ বন্ধ রেখে ঘুমিয়ে যাই। সকালের দিকে ঘুম ভাঙলো। উঠে চোখে মুখে পানি দিয়ে এসে দেখি এরা আপু এখনো ঘুমিয়ে আছে। মেয়েরা ঘুমিয়ে থাকলে এত মায়াবী লাগে তা জানতাম না। কিভাবে জানবো? দেখেছি নাকি কাউকে? ধুর, এইগুলো ভাবছি কি জন্য। ফোনটা নিয়ে আবারও বসলাম। কিছুক্ষণ পরে কিরে, কখন ঘুম থেকে উঠেছিস? কিছুক্ষণ আগে দেখি ফুফা এলো। এসেই বলল, বাসায় চলে যাও, বুঝতে পারছি ঠিক মতো ঘুমাওনি। জি। তারপর মাথা নাড়িয়ে হাসপাতাল থেকে এরাপদের বাসায় চলে আসি। এসে ফুপির সাথে কথা বলে রুমে এসে শুয়ে পড়ি। রাতে ঠিক মতো ঘুম হয়নি, তাই ঘুমিয়ে পড়ি। তারপর ফুপির ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে এসে খাবার খেয়ে নিলাম। খেয়ে উঠে যাব, তখন এরাপু আর ফুপা এলো। ফুপি এগিয়ে গেল, তারপর এরাপুকে রুমে নিয়ে যায়। এমনভাবে সময় কেটে বিকেল হয়ে যায়। বিকেলে রুম থেকে বেরিয়ে আসতে দেখি ইরাপুর ফ্রেন্ড মেঘা আপু আসে। আমাকে দেখে বলল, আরে কেমন আছো, কখন আসছো? এই তো আপু, গতকাল সন্ধ্যায় এসেছি, আর আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো। ইরা কি রুমে আছে? থাকতে পারে, দেখেন হয়তো আছে। ওকে। মেঘা আপু চলে গেল। আমি বাইরে এসে ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাসায় আসি। তারপর কিছুক্ষণ ফেসবুকিং করে নামাজ পড়ে খেতে এলাম। আগামীকাল কলেজে ভর্তি পরীক্ষা আছে, কিন্তু চিনি না। আপনি আমাকে নিয়ে যাবেন? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। সকালে রেডি হয়ে থেকো। ভালোভাবে পড়াশোনা করছো না, ঘোরাঘুরি আর গেম খেলো? জি, পড়ছি। তারপর খাবার খেয়ে এসে পরে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে প্রভার সাথে কলেজে চলে আসি। ফোপা একজন শিক্ষককে ফোন দিয়ে ডাকলেন। একটু পরে একজন শিক্ষক এলো। কেমন আছিস? এই তো ভালো। তুই কেমন আছিস? ভালো। ভর্তি পরীক্ষা কোথায় হচ্ছে? আর এইটা আমার শালকের ছেলে, আর এটা তোমার স্যার হবে, আর আমার বন্ধু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি বাবা? আকাশ আহমেদ নীল। স্যার, কিছু মনে না করলে আপনার নামটা জানতে পারি? সমস্যা কেন থাকবে? আমার নাম মোবারক হোসেন। আর এটা মেঘার আব্বু। তোমার আপুর বান্ধবী আছে না মেঘা, ওর। ও। তারপর স্যার আর ফুপা কথা বলতে লাগলো। একটু কথা বলে বলল, আচ্ছা থাক, অফিসে যেতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। আর তোমার যদি সমস্যা হয় তাহলে তোমার স্যারকে বলবা, ঠিক আছে? আচ্ছা আমি গেলাম। জি। তারপর ফুপা চলে গেল, আর স্যারের সাথে একটা রুমে এলাম। মনে হচ্ছে এটাই পরীক্ষার রুম। ছাত্রছাত্রী হাতে গোনা কয়েকজন, এখনো কেউ আসেনি। স্যারও চলে গেল। আমি সিট খুঁজে বসলাম। বসে বসে ভাবছি, এত বড় কলেজে পড়ার স্বপ্ন হয়তো পূরণ হবে। একটু পরে কেউ এসে সিটের উপর পাশে বসলো। হ্যাঁ। হ্যালো, নাম কি আপনার? আকাশ আহমেদ নীল। আপনার? নিলয়। কোনো সমস্যা হলে একটু সাহায্য করিয়েন। জি। তারপর আর কোনো কথা হয় না। এখনো কিছু সময় বাকি আছে, বাইরে থেকে ঘুরে আসি। তাই উঠে বাইরে এসে একটু ঘোরাঘুরি করে আবারও রুমে চলে আসি। এখন রুম পুরোপুরি ভর্তি হয়ে গেছে। একটু পরে পরীক্ষা শুরু হয়। যতটা পারি লিখি এবং সাহায্য নেই। আমিও সাহায্য করি। তারপর পরীক্ষা শেষ করে কলেজটা ঘুরে ঘুরে দেখতে থাকে। ঘুরতে ঘুরতে পেছন থেকে কেউ ডাক দিল। ঘুরে তাকাই, দেখি মেঘা আপু ডাকছে। যেহেতু ঘুরে আসি, কি বলছেন উনি? মেঘা আপুর কাছে গিয়ে বললাম, জি আপু বলেন। পরীক্ষা কেমন হয়েছে? জি আপু, ভালো হয়েছে। ভালো হলেই ভালো। ইরার কি খবর? জি ভালো। তুমি কি আমার সাথে লজ্জা পাচ্ছ?
কেমন মাথা নিচু করেই কথা বলছো? ওই রকমই। আচ্ছা এবার যাই আপু। আচ্ছা যাও। তারপর ওখান থেকে চলে আসি বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে খাবার খেয়ে নিলাম। এমনভাবে কয়েকদিন চলে গেল এবং রেজাল্টও দিয়ে দিয়েছে, পাশও করেছি। আজকে প্রথম দিন কলেজে, কিন্তু এরা আপু যেতে দেয়নি, বলল আগামীকাল থেকে যেতে। কারণ জানতে চাইলে বলল আগামীকাল একসাথে যাবে। তাই আমি মাথা নাড়িয়ে রুমে চলে আসি। দিনটা এমনভাবে কেটে যায়। পরের দিন সকালে আজকে কলেজে যাবি তো সমস্যা হবে না তোর? যদি হাতে ব্যথা পাস? তেমন কিছু হবে না, অত ভয় পাওয়ার কি আছে? আমার খাওয়া দাওয়া শেষ হতেই রুমে এসে বসে থেকে তারপর রেডি হয়ে ইরাপুর রুমের সামনে এসে বললাম, আপু আপনার হয়েছে? হয়েছে, চল। আচ্ছা তুই আপনি না বলে তুমি করে করে বলতে পারিস না? ছোট থেকেই অভ্যাস। আর আপনি আমার থেকে 2 বছরের বড়। বাসার বাইরে চলে আসি, এরপর রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলাম। রিক্সা আসতেই উঠে যায়, তবে এক সাইডে আর ইরাপু অন্য সাইডে। তুই এমন ভাবে বসলি কেন? পড়ে যাবে তো। না আমি ঠিক আছি। আর কোনো কথা হলো না। একটু চুপ থেকে ইরাপু বলল, তুই কি আমার উপরে কোনো কারণে বিরক্ত? মনে হচ্ছে তুই আমার উপরে রেগে আছিস। আরে তেমন কিছু না। ইরাপু আবারও চুপ করে গেল। একটু পরে কলেজে চলে আসি। তারপর ভাড়া দিয়ে কলেজের ভিতরে ঢুকতেই নীলয়ের সাথে দেখা। কেমন আছো? এই তো ভালো, তুমি? এটা কে? আমার ফুফাতো বোন। ও আচ্ছা, গতকাল আসোনি কেন? এমনিতেই আসা হয়নি। আচ্ছা আপু আপনি যান, আমিও যাই। তারপর আমি আর নিলয় কথা বলতে বলতে চলে এসে একটা জায়গায় বসি। তখন একটা মেয়ে এলো, এসে বলল, কি রে কুত্তা, এই ছেলেটা আবার কে? তোর নতুন বন্ধু নাকি? তোকে তো বলেছিলাম, এর নাম আকাশ। আর আকাশ এটা আমার বেস্ট ফ্রেন্ড রাইমা চৌধুরী। দূর হ তুই, আমি পরিচয় হয়ে নিচ্ছি। শহরের নতুন মনে হচ্ছে। জি কিভাবে বুঝলেন? আপনার চালচলনেই বোঝা যাচ্ছে। আচ্ছা আপনার বাসা কোথায়? চাপাই নবাবগঞ্জ। আপনারা তো মনে হচ্ছে স্থানীয়, তাই না? তবে আপনি আপনি কেমন দেখাচ্ছে না? আমরা বেস্ট ফ্রেন্ডের ফ্রেন্ড মানে তো আমারও ফ্রেন্ড না। আমাকে ফ্রেন্ড বলে স্বীকার করতে সমস্যা হবে। গার্লফ্রেন্ড থাকলে হতে পারে। আরে না না, আমার সব মাথা ব্যথা নেই। বাহ ভালোই তো, না থাকাই ভালো। তাই নাকি? কিভাবে ভালো শুনি? আমার কিন্তু একটু লজ্জা শরম কম। বলতে শুরু করলে থামবো না কিন্তু। তাহলে থাক, আর বলতে হবে না, বুঝে গেছি। এই তো ব্রিলিয়ান্ট স্টুডেন্টের মতো কথা। আমাদের সাথে থাকতে গেলে আগে থেকে সবকিছু বুঝে নিতে হবে। সেটা আর বলতে। তারপর ওদের সাথে কিছুক্ষণ কথা বলে ক্লাসে চলে আসি। আমি আর নিলয় একসাথে বসলাম। একটু পরে স্যার আসতেই ক্লাস শুরু হয়ে যায়। টিফিন পিরিয়ডে আচ্ছা আমি বাসায় চলে যাব। এই তুই যাবি? চল। তুই থাকবি না তো আমি কি আর থাকবো নাকি? আচ্ছা থাকো, আমরা বাসায় চলে গেলাম। আচ্ছা ঠিক আছে। তারপর দুজনে চলে গেল। আমি বাইরে এলাম। এসে ঘুরতে ঘুরতে দেখি এরা আপু ওনার বয়ফ্রেন্ডের শার্টের কলার ধরে আছে। আমি ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম, কি করে দেখার জন্য। মেঘা আপু আর ওনার বাকি বান্ধবীগুলো আছে। এরা আপু বলছে, তুই অন্য মেয়ের সাথে রিলেশনে গেলি কিসের জন্য? আমি তোকে এতটা ভালোবাসি, তোর চোখে পড়ে না? আমি তোর জন্য সুইসাইড করতে গেলাম আর তুই কিনা অন্য মেয়েকে নিয়ে মস্তিতে করছিস। তুই কি আমার শার্টের কলার ছাড়বি? দেখ ভালো হচ্ছে না কিন্তু। এই কুত্তা, তুই কি করবি? তুই এখনো এই ইরাকে চিনলি না। তোকে ভালোভাবে বলছি তুই ছেড়ে দে, না হলে ভালো হবে না বলে দিলাম। তুই কেন আমার সাথে এরকম করলি? তোকে আর আমার ভালো লাগে না তাই। আর তুই ছাড়বি? কথাটা বলেই ইরাপুর কেটে যাওয়া জায়গায় হাত দিয়ে চেপে ধরলো। সাথে সাথে ইরাপু ওনার বয়ফ্রেন্ডের শার্টের কলারটা ছেড়ে দিল। লক্ষ্য করলাম ইরাপুর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, মনে হচ্ছে অনেক ব্যথা পেয়েছে। তখন মেঘা আপু বলল, ওর হাত ছেড়ে দাও, ইরা অনেক ব্যথা পাচ্ছে। ওর সাহস কত আমার শার্টের কলার ধরে? ওকে ছেড়ে দিতে বললেও ছেড়ে দিচ্ছে না। যা, তোকে এখনের মতো ছেড়ে দিলাম। মেহেদি ভাইয়া ইরাপুর হাত ছেড়ে দিয়ে চলে গেল। ইরাপু আমার দিকে তাকালো। আমার খারাপ লাগলেও কিছু বললাম না, এগুলো ওদের পার্সোনাল বিষয়, এখানে আমার ইন্টারফেয়ার করা চলে না। ইরা কি এমন ভাবে কষ্ট দিল আর তুমি কিছু বললা না কেন? আমি কি করব বলেন, ওগুলো ওনাদের পার্সোনাল সমস্যা, এখানে আমার নাক গলানো সাজে না। যদি অন্য কেউ হতো তাহলে একটা কথা ছিল,
কিন্তু ওটা তো আপুর বয়ফ্রেন্ড, যাকে জীবনের থেকে বেশি ভালোবাসে। আমি কিছু বললে অথবা মারতে গেলে তো আবার ওনারই বেশি কষ্ট হতো, তাই না? তাই বলি তুমি কিচ্ছু বলবে না? দেখেন আপু, এটা ওনাদের পার্সোনাল সমস্যা। আর আপু, আপনি কি বাসায় যাবেন না থাকবেন? আমি কিন্তু বাকি ক্লাসগুলো করে তারপর যাব। আপনি বাসায় চলে যান, ওটাই ভালো হবে। এই তুমি যাও তো, তোমার উপর আমার অনেক রাগ হচ্ছে। তুমি নাকি ওর মামাতো ভাই। আমি আবার কি করলাম? তুমি কিছুই করনি, তুমি এখন যাও। জি। তারপর ওখান থেকে একটা জায়গায় এসে বসে ফোন টিপতে লাগলাম। তোর মামাতো ভাইয়ের এমন ব্যবহার করা মোটেও উচিত হলো না। তোর সাথে এমন করলো কিন্তু কিচ্ছু বললো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। ওর কি দোষ দিব? গতবার যখন এলো তখন মেহেদিকে নিয়ে একটা বাজে কথা বলেছিল, তাই একটা থাপ্পড় দিয়েছিলাম আর কিছু কথা শুনিয়েছিলাম, তার জন্য এমন কথা বললো। তখন থেকেই আমার সাথে এরকম ভাবে কথা বলেও, প্রয়োজন ছাড়া কোনো কিছুই বলে না। আর আশেপাশে তো আসেই না, দেখিস না আগে কেমন ভাবে কথা বলতো আর এখন তেমন কিছুই না। ও এই কথা, তাহলে সে ঠিকই কাজ করেছে। তার রাগ করেই এমন কথায় বলাই স্বাভাবিক। আমি বাসায় চলে যাব, আমার হাত অনেক ব্যথা করছে, আগে সুস্থ হয়ে নি, তারপর দেখছি ওই কুত্তার কি করা যায়। আমার সাথে প্রতারণা করে পার পেয়ে যাবে। কি প্রয়োজন আছে? বাদ দিয়ে দে, কোথা থেকে কি হয় ঠিক আছে। এত সহজে? আচ্ছা থাক, আমি বাসায় চলে যাব। তারপর ওখান থেকে ক্লাসরুমে এসে এরাপও চলে যায়। ক্লাসের সময় হতেই ক্লাসরুমে চলে আসি। বিকেলে চুপ করে ছাদে বসে আছি, তখন কারো আসার শব্দ পেয়ে পেছনে তাকিয়ে দেখি এরা আপু এসে কিছুটা দূরত্ব রেখে বসলো। আমি কিছু না বলে নিজের মন মতো ফোন টিপতে থাকি। এরা আপু কিছু না বলে ফোন টিপতে লাগলো। একটু পরে বলল, তুই সেদিনের জন্য আমার উপরে এখনো রেগে আছিস? রেগে থাকতে যাব কেন? তাহলে কলেজে এমন বললি কেন? ভুল কি বলেছি? কারো পার্সোনাল লাইফে কি ইন্টারফেয়ার করা ঠিক নাকি? ওগুলো আপনাদের পার্সোনাল বিষয়। আমি কিছু বলতাম, তখন দেখা গেল ঝামেলা বয়ে গেল। আবার পরে কখনো ঝামেলা ঠিক হয়ে আপনারা আবারও ঠিক হয়ে গেলেন, তখন দেখা যাবে আমি আপনাদের উভয়ের কাছে খারাপ হয়ে যাব। আপনাদের ভিতরে আমার তৃতীয় ব্যক্তি হয়ে যাবার কি প্রয়োজন আছে বলেন? তেমন কিছুই হবে না, আমাদের এক হওয়ার সম্ভাবনা আর নাই। এমন কত দেখলাম, আর একসাথে হবে না বলতে তার পরের দিনই ঠিকই একসাথে হয়ে গেছে। তোমাকে ছাড়া বাঁচবো না বলা ব্যক্তিও মরে কেউ বেঁচে আছে, সে বেঁচে আছে, তবে দ্বিতীয় ব্যক্তিকে ঠিকই জীবন্ত লাশ বানিয়ে দিয়েছে। তোমাকে ছেড়ে যাবো না বলা মানুষগুলো ছেড়ে চলে গেছে। তোমাকে ছাড়া ভালো থাকবো না বলা মানুষগুলো অন্যকে নিয়ে ঠিকই ভালো আছে। আপনি এখন পর্যন্ত কতবার ব্রেকআপ করেছেন আর কতবার আবার একসাথে হয়েছেন? জানি না, তবে তুই এগুলো আমাকে বলছিস কেন? কারণ আমি জানি আজ না হয় কাল আপনি আবার তার কাছে যাবেন। আর তেমন কিছুই হবে না। আরে সে এখন অন্য বেডির সাথে লটর পটল করছে, আমি কিভাবে তার কাছে যাই? আমি আর তার কাছে যাব না। ভালো তো। ভালো কিনা জানি না, তবে আবার প্রেম করব? আপনার মন না লোকাল বাস? এর আগে আপনার 2টা এক্স আছে আর আবার এখন আরেকটা। তারা এমন ভাবে ধোকা দিলে আমি কি করব? জীবনে প্রেম ভালোবাসা না থাকলে কি এটা জীবন হলো নাকি? যেটা আপনার কাছে ভালো মনে হয় করেন। আমি চুপ করে আবারও ফোন টিপায় মন দিলাম। কিছুক্ষণ পরে আবারও বলল, তোর গার্লফ্রেন্ড নাই কেন? ভাব নিয়ে বললাম, রাখার প্রয়োজন মনে করিনি। গার্লফ্রেন্ড নামক প্যারা উটকো ঝামেলা। আসলে সত্যি বলতে কেউ আমাকে পাত্তাই দেয় না। তাই নাকি? না কেউ পাত্তা দেয় না সেটা বল। আরে না, তেমন কিছু না। একেবারে বিয়ে করব, তেমন ভালোবাসার ফাঁদে কখনো পা দিইনি। এমন না যে কেউ প্রপোজ করেনি, করেছিল, তবে সেটা গুগলের এআই। কুত্তা, আমি সত্যি সত্যি ভাবলাম হয়তো কেউ প্রপোজ করেছিল। আচ্ছা সে যাই হোক, আপনার কেটে যাওয়া হাতের কি অবস্থা? ভালো ছিল, কিন্তু এই কুত্তার জন্য আবারও ব্যথা করছে। ও, আর কিছুক্ষণ কথা বলে সন্দেহতেই চলে আসে নিচে। এমনভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। আমি আমার মতো থাকি, আপু তার মতো। নিজে থেকে আশেপাশে চায় না। এই কয়েকদিন এরা আপুকে ফুপি কলেজে যেতে দেয়নি, বলে দিয়েছে যে যতদিন ভালো না হচ্ছে ততদিন পর্যন্ত যেতে দেব না। নিলয় আর নাইমার সাথে ভালো একটা বন্ধুত্ব হয়েছে, তুমি থেকে এখন তুই বলি। রাতে বসে আছি, তখন ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি আব্বা ফোন দিয়েছে। রিসিভ করে সালাম দিয়ে বললাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। মা কেমন আছে? এই তো ভালো।
আচ্ছা, তোকে যে এই জন্য ফোন দেওয়া, তুই তোর আপুর কাছে পড়বি? কেন? তাহলে পড়াশোনায় আরো ভালো পড়বি। কোথাও ভুল থাকলে ঠিক হয়ে যাবে। যে নিজেই পড়াশোনায় ভালো না সে আমাকে কিভাবে পড়াবে? চুপ কর, মিথ্যা বলার জায়গা পাস না। যেটা বলছি সেটা করবি। আগামীকাল থেকে তুই পড়বি। আচ্ছা ঠিক আছে। তারপর মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিয়ে কিছুক্ষণ গেম খেলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে খেতে এলাম। তখন ফবি বলল, তোর পড়াশোনা কেমন চলছে? এই ইরা, খেতে আয়। কখন খাবি আর কখন কলেজে যাবি? কলেজে যাবি আর কেমন দেরি করছে? ইরাপু চেয়ার টেনে পাশে বসল। ফবি খাবার দিতেই ইরাপু খাবার খেতে লাগলো। খেতে খেতে ইরাপু বলল, দাঁড়াবি, একা একা কলেজে চলে যাস না, আমিও কলেজে যাব। মনে মনে বললাম, মনে হচ্ছে যেতে পারবে না, সাথে করে নিয়ে নাকি যেতে হবে। ঢং। আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে ড্রয়িং রুমে এসে বসলাম। একটু পরে ইরাপু আসতেই বাসা থেকে বেরিয়ে রাস্তার পাশে এসে দাঁড়ালাম। আচ্ছা, তোর আশেপাশে কি ঘটছে খেয়াল করিস না? না দেখিস না? কেন বলেন তো? আর কেন তাকাবো না? অবশ্যই দেখি আশেপাশে কি হয়। না, আমার মনে হচ্ছে তুই অন্ধ। আমি আজকে কত সুন্দর করে সেজেছি, কিন্তু তুই আমাকে দেখে কিছুই বললি না। ইরাপুর দিকে উপর থেকে নিচ পর্যন্ত তাকিয়ে বললাম, আজকে অনেক সুন্দর লাগছে। প্রথমে খেয়াল করেছি কিন্তু কিছু বলিনি, কারণ আপনি যদি মাইন্ড করেন তাই। ফ্ল্যাট করতে পারিস, সমস্যা নেই। থাক, তার কোনো প্রয়োজন নেই। আপনার ক্লাসমেট বা আপনার সিনিয়রদের থেকে শুনবেন, ওটাই ভালো। আমার দ্বারা এগুলো সম্ভব নয়। রিক্সা আসতেই উঠে বসলাম। ইরাপু উঠে বসেছে। মনে হচ্ছে তুই নিরামিষ। সেটা কিভাবে বুঝলেন? কারো ওপরে দেখে বলা ঠিক নয় সে কেমন। আমি যথেষ্ট পরিমাণে রোমান্টিক। আর আমি রোমান্টিক না আনরোমান্টিক সেটা দিয়ে আপনার কি? না, ভাবছি তুই রোমান্টিক হলে তোর সাথে প্রেম করতাম। ছি, না, আমি রোমান্টিক না আনরোমান্টিক। রোমান্টিক দেখে কারোর সাথে প্রেম করেন? ওমা, তুই না এইমাত্র বললি তুই রোমান্টিক। আমি আনরোমান্টিক। আর এইসব না করে একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নেন, ওটাই ভালো হবে। এত তাড়াতাড়ি বিয়ে করব না। তুই প্রেম করবি কিনা সেটা বল। এইসব প্রেম প্রীতি করার কোনো ইচ্ছেই নেই। এই ভালো আছি আপু। সুন্দর জীবনটাকে নষ্ট করার কোনো প্রয়োজন আছে বলেন? বাহ, ভালো ভালো। তোর মতো ছেলে পছন্দ না, এমন আনরোমান্টিক আর আনস্মার্ট ছেলে। তা তো বুঝতেই পারছি। যেমন আমার পছন্দ না আপনাদের মতো স্মার্ট মেয়ে। আমার মাঝে তুই কি খারাপ দেখলি রে? না কিছু না, আস্তে আস্তে বললাম। তার জন্য তো আপনি বারবার জায়গা খাচ্ছেন। তারপর কথা বলতে বলতে কলেজে চলে আসে। রিক্সাওয়ালাকে আপু ভাড়া দিতেই ভেতরে চলে আসে। ভেতরে এসে বন্ধুদের কাছে এসে বসে পড়লাম। এত খুশি খুশি লাগছে কেন রে? বিয়ে টিয়ে ঠিক হয়েছে নাকি? দাওয়াত দিবি নাকি? কবে বিয়ে? ছেলে কি করে? তোর শালা 4 লাইন বেশি বুঝে। ওই রকম কিছুই না। আর তোর কথা হিসেবে আমি হাসি খুশি থাকতে পারবো না নাকি? সেটা বলিনি। আর মানুষের প্রতিটা রাগ দুঃখ হাসির পিছনে কোনো না কোনো কারণ থাকে। সেই কারণ বল, কেন হাসাহাসি করছিস? আরে আমার মামাতো ভাইয়ের কথা শুনে হাসছি। আজকে আমাদের এমন মামাতো ভাই নিয়ে দেখে হাসতেই পারি না। তোর মতো যদি এমন একটা মামাতো ভাই থাকতো তাহলে এমন ভাবে আমিও হাসি খুশিই থাকতাম। তোর কর্তা, আর তোর মামাতো ভাই নেই? মিথ্যে বলিস কেন? ওটা তো বিয়াত্তা, সিঙ্গেল কোনো মামাতো ফুফাতো ভাইই নেই। আহা, আফসোস করিস না। আর তোদের মাঝে কি সব কিছু ঠিক হয়ে গেছে? না মানে তোর মামাতো ভাইয়ের সাথে? আকাশের সাথে আবার আমার কি হয়েছিল? হয়তো ছিল একটু রেগে, এখন মনে হচ্ছে আর রেগে নেই। ও আচ্ছা। আর শোনা, তোর মামাতো ভাই কিনা আমার ভালোই লাগে। বাহ, ভালোই তো। তো প্রেম কর, সমস্যা কোথায়? ধুর, শুধু বলেছি ভালো লাগে, প্রেম করতে একবারও চেয়েছি নাকি? না, আমি ভাবলাম প্রেম করবি। করলে সমস্যা নাই, সাহায্য করতে পারি। কিন্তু আকাশ বলেছে এসব প্রেম ভালোবাসার মধ্যে যাবে না, একেবারে বিয়ে করেই প্রেম করবে। আমাকে বলছিস কেন? আমি কি প্রেম করতে চেয়েছি? না বিয়ে করতে চেয়েছি। শুধু বলেছি ভালো লাগে। আর একটা মানুষের আরেকটা মানুষকে ভালো লাগতেই পারে। বুঝেছি। দাঁড়া, ওই কুত্তাকে পেয়েছি। আবার ঝামেলা করবি? দেখ, যে তোকে ছেড়ে চলে গেছে তার কাছে কেন যাচ্ছিস? ওটা তুই বুঝবি না। ইরাপু ওখান থেকে উঠে ওর এক্স বয়ফ্রেন্ডের সামনে গিয়ে দাঁড়ায়। গিয়ে বলল, তুই আমার ফোন রিসিভ করিস না কি জন্য?
তোর ফোন কী জন্য রিসিভ করব? আর তুই বুঝিস না আমি তোকে ভালোবাসি না? এতদিন তোর সাথে টাইম পাস করেছি, আর তুই এত ছেঁচড়া কী জন্য? এতবার তাড়িয়ে দেওয়ার পরেও কেন বারবার কুত্তার মতো ফিরে আসছিস? এগুলোর প্রতিশোধ তোর থেকে নিব, দেখে নিস। এই সব অপমানের প্রতিশোধ সুদে আসলে তুলে নিব। আরে যা যা, আমি এগুলোতে ভয় পাই না। এরা ওখান থেকে চলে আসে। আমরা বন্ধুরা আড্ডা দিয়ে ক্লাসে চলে আসি। এমনভাবে আরও কিছুদিন চলে যায়। এরাপুর থেকে আগের থেকে কেন যেন দূরত্ব বজায় রাখার চেষ্টা করছি। কেন এমন করছি নিজেও চায় না। কারোর সাথে মিশলে যেখানে ক্লোজ হয় সেখানে কেন যেন ওনার থেকে আমি দূরে থাকার চেষ্টা করছি। ইরাপু কেমন ক্লোজ হচ্ছে দিন দিন। হয়তো ওনার কোনো সঙ্গী নেই তাই এমন করছে। টাইম পাস করার জন্য তো কাকে চাই, তাই না? মানুষের চা পাওয়াগুলো কি আজব। সন্ধ্যায় আপুর কাছে পড়তে আসলাম। এসে একটা চেয়ার টেনে বসলাম। আপু আদাসহ হয়ে ফোন টিপছিল, তাই উঠে বসলো। আমি বই খুলে বললাম, আপনার কাছে কেন পড়তে পাঠালো কে জানে, শুধু শুধু আপনার কাছে পড়ার জন্য বলল। তাহলে শিক্ষকের প্রয়োজন কি? সবাই একা একা পড়াশোনা করতো, শিক্ষকের প্রয়োজন হতোই না। তুই গাধাই থেকে গেলি। কিরে, ওই মেয়েটার সাথে তোর এত কি? কেন, কোনো চক্কর চলছে নাকি? ওরা আমার বন্ধু, আর কারোর সাথে আমার কিছুই চলে না। বুঝি তুই আমার থেকে এগুলো লুকানোর চেষ্টা করছিস। আরে প্রথম আমিও আমার বন্ধুদের থেকে লুকানোর চেষ্টা করেছিলাম। সবাই তো আর এক না, তাই না? আপনি আপনার মতো আর আমি আমার মতো। সেটা একটা কথা, তবে মেয়েটা দেখতে খারাপ না। আপনি ওইসব বাদ দিয়ে নেন বই, আমাকে পড়ান। ইরাপু হাতে বই তুলে দিলাম। শুধু আলতু ফালতু কথা। তারপর কিছুক্ষণ পরে রুমে এসে নামাজ পড়ে খেতে এলাম। খাবার খাওয়া শেষ করে বাসায় একটু কথা বলে গেম খেলে ঘুমিয়ে যায়। পরের দিন কলেজে। এই আকাশ, দাঁড়াও। মেঘাপুর কণ্ঠ শুনে সাইডে তাকিয়ে বললাম, জি আপু বলেন। ওইখানেই দাঁড়িয়ে জি আপু বলেন, এদিকে আসতেই পারো না? জি আসি। মেঘাপুর কাছে গিয়ে বললাম, জি বলেন, কি বলবেন? আমার সাথে আসো। না জানি কি দেখাবে বা বলবে। মেঘাপুর সাথে হাঁটতে লাগলাম। একটু দূরে এসে বললাম, এবার বলেন। লজ্জা করে অনেক, কিভাবে যে বলি। লজ্জা নেবে, বলেন কি বলবেন। তোমাকে আমার অনেক ভালো লাগে, ইভেন ভালোবাসি। এই প্রথম কাউকে এমন কথা বললাম, তুমি ফিরিয়ে দিলে অনেক কষ্ট পাবো। আপু, একটা মানুষের আরেকটি মানুষকে ভালো লাগতেই পারে, এটা অস্বাভাবিক কিছুই না। আর সত্যি বলতে আপনাকে আমারও ভালো লাগে, কিন্তু প্রেম প্রীতি আমার দ্বারা সম্ভব নয়। আমি এখানে পড়তে এসেছি। আমাকে নিয়ে আমার মা বাবার অনেক স্বপ্ন। এখন বলবেন প্রেম প্রীতির সাথে মা বাবার স্বপ্ন কোথা থেকে আসলো? দেখেন, প্রেমের ভিতরে রাগ, অভিমান, ঝামেলা, ঝগড়া এগুলো স্বাভাবিক। এগুলো হতে থাকলে আমার পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। তাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তার উপর আমার পড়াশোনা শেষ করে চাকরি পেতে পেতে আপনাকে তখন আপনার পরিবার থেকে বিয়ে দেওয়ার জন্য বলবে, কিন্তু আমাকে আপনার মা বাবার সামনে উপস্থাপনা করতে পারবেন না, কারণ আমার চাকরি নেই। তখন আপনার আর কিছুই করার থাকবে না, আপনি অন্যজনকে বিয়ে করে নেবেন। আর এদিকে তখন আমি দেবদাস হয়ে ঘুরে বেড়াবো, তাতে আমার পড়াশোনা করা হবে না। আমাকে পুরো কথা বলতে না দিয়ে বলল, এত ওভার থিঙ্কিং হলে চলে? এত পজিটিভ কেন তুমি? আমি এই রকম কারণ আমি সাধারণ ঘরের ছেলে। আমার দু চোখে অনেক স্বপ্ন, আমার মনে এক আকাশ আশা আকাঙ্ক্ষা। এসব ফালতু বিষয় নিয়ে আমাকে ভাবলে তো আর চলবে না, তাই না? তোমার কথাই বুঝলাম, কিন্তু তুমি যেমন ভাবে বললে তেমন কিছু যদি না হয় তাহলে কি হবে? তাহলে আর কি হবে? কিছুই হবে না। আপনার মতো আপনি আর আমার মতো আমি, দুজনে দুই মেরুর বাসিন্দা। ধুর চাই, বললাম প্রেম করার পর যদি তেমন না হয়, মানে আমার পরিবার রাজি আছে, তারপর আমি তোমার জন্য অপেক্ষা করলাম, তখন কি হবে? তেমনটা কখনো হবে না। তো সেই বিষয়ে ভাববো কি জন্য বলেন? আর যদি তেমন হয় তাহলে কি? আমি তো প্রেম করবই না, এসব পাবে যাচ্ছি না। তাহলে চলো বিয়ে করে নি। মনে হচ্ছে আপনার মাথাটা গেছে। সে যাই হোক, আমি যদি আমার পরিবারকে রাজি করাতে পারি তাহলে কি হবে বলো? আগে রাজি করান, তারপর পরেরটা পরে। আমি এখন যাই, বাই। তারপর ওখান থেকে চলে এলাম বন্ধুদের কাছে। গিয়ে নাইবা মন খারাপ করে মনে হচ্ছে। বেচারি বাসা থেকে বকা খেয়ে তারপর এসেছে, তাই মন খারাপ। ধুর কুত্তা,
তোর জন্য সবকিছু হয়েছে। আমি আমার কি করলাম? তোর জন্যই সবকিছু হয়েছে। তুই আমাকে এখন সরি বলবি। মগের মুল্লুক নাকি? তুই বাসা থেকে বকা খেয়ে আসবি আর আমি তোকে সরি বলবো? নাটক কম কর প্রিয়। তুই সরি বলবি মানে সরি বলবি। শুরু হলো ওদের ঝগড়া। মানুষের এমন ঝগড়া দেখলেও ভালো লাগে। বসে বসে ওদের ঝগড়া দেখতে লাগলাম। তোর ফুফাতো ভাই এত পজিটিভ কেন বলতো? কেন, কি হয়েছে? আর পজিটিভ না ওইটা নেগেটিভ? ওই হলো, ওরে মনের কথা বললাম তো কত কি বললো। কি, তুই ওকে আবার কখন ভালোবাসলি? জানি না, কখন ভালোই বেসে ফেলেছি। আর শোন না, কি হয়েছে? জানি রিজেক্ট করে দিয়েছে, তারপর বল কি হয়েছে। তারপর মেঘা আপু সবকিছুই বলে। সবকিছু শুনে এরা আপু বলে, এবার বল কি করবি। জানি তোর দ্বারা কিচ্ছু হবে না। হবে হবে, একবার না পারিলে দেখো শতবার। দেখ কি হয়। জানি কিছু হবে না, তাও চেষ্টা কর। তারপর বন্ধুদের সাথে আড্ডা শেষ করে ক্লাসে চলে আসি। বিকেলে ছাদে বসে আছি, তখন এরা আপু পাশে এসে বসলো। বসতে বসতে বলল, মেঘা নাকি তোকে প্রপোজ করেছিল। একদম ওর সাথে প্রেমে জড়াবি না, ও একদম ভালো না। আপনি বললেও প্রেম করতাম না, আর না বললেও প্রেম করতাম না। না, তুই যা বলেছিস ওর পরিবারকে রাজি করাতে পারলেই তুই প্রেম করবি। আরে ওটা করতে পারবে না। আমার সম্পর্কে জানলে ওনার পরিবার কখনো মানবেই না। যদি ওর পরিবার রাজি হয়ে যায় তখন কি হবে? তেমন কিছুই হবে না। আর আমার এই বিষয় নিয়ে আপনার এত মাথা ব্যথা করছে কেন বুঝলাম না। তুই আমার মামাতো ভাই, তোর ভালো মন্দ আমি দেখবো না তো আর কে দেখবে? ওই মেয়ে তেমন ভালো না। আপনাকে এইসব বিষয়ে না ভাবলেও চলবে। এ তো দেখি মার থেকে মাসির দরদ বেশি। আহা, তুই এমন ভাবে রেগে যাচ্ছিস কেন? আমি আবার কি করলাম? না, আপনি আবার কি করবেন? এই বিষয়ে আপনি আপনার মাথাটা একটু বেশি ঘামাচ্ছেন তাই। আচ্ছা, আর কিছু বললাম না, তবে ওর সাথে তুই কিন্তু প্রেম করিস না। কি একটা ঝামেলা। আচ্ছা, আমি যদি প্রেমও করি তাহলে সমস্যা কোথায় বলেন তো? প্রেম তো আপনি করছেন না, আমি করছি। আমি আমার বিষয়টা বুঝবো তাই না? আমার থেকে বেশি আপনারই মাথা ব্যথা বেশি। উত্তেজিত হবেন না। তুই আমার মামাতো ভাই বলেই কথাটা মাথা ব্যথা তো হবেই, তাই না? আমার কিছু বললাম না, চুপ করে বসে থাকলাম। কি একটা ঝামেলা। কিছুক্ষণ পরে আবারও বলল, আবার প্রেমে পড়ে যাস না। ধুরবাল, থাকবই না এখানে। উঠে হাতে লাগলাম। ইরাপুর হাসির আওয়াজ আসছে। ওখান থেকে রুমে এসে চেয়ারে বসে ফোন টিপতে লাগে। রাতে পড়ার সময় আর কিছু বলেনি, এমনি হাবিজাবি কথা বলেছে। ওইদিকে আপু, আপনার কাছে কিছু একটা চাই, দেবেন? এমনভাবে আবদার, মনে হচ্ছে বড় কিছু চাইবা। বড় মানে অনেক বড় কিছু, দেবেন কি? দেবার মতো হলে ভেবে দেখব। আচ্ছা বলো শুনি। আসলে একজনকে আমার ভালো লাগে, শুধু ভালোই লাগে না, ভালোবাসি তাকে। বলতে গেলে বলে যে আগে আমার পরিবারকে রাজি করাতে হবে, তারপর নাকি আমার প্রস্তাবেই রাজি হবে। কি বললা তুমি? তুমি জানো না আমি এইসব পছন্দ করি না? তোমার সাহস কি করে হয় আমাকে এইসব বলার? আমি তো এখন রিলেশনে যাইনি, পারমিশন দিলে তাহলে তো যাব, না হলে না। তার জন্য তো আপনাকে আগে বলা। আমি এই জিনিস পছন্দ করি না, আমি এই বিষয়ে কথা বলতে চাই না। মেঘা আপু আর কিছু না বলে চলে যায়। রাতে খাবার খেয়ে একটু গেম খেলে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে, ওই ছেলেটা কে? আমি তার সাথে কথা বলতে চাই। ছেলে কি পড়াশোনা করছে না জব করে? থাক, আর প্রয়োজন নেই। আমি জানি আপনি কখনোই রাজি হবেন না। আরে বলো তো, যদি ছেলে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি রাজি হব, তার আগে না। আচ্ছা বলছি, ছেলেটা হলো আকাশ, ইরার মামাতো ভাই। কি? ছেলেটা তোমার থেকে ছোট? তো কি হয়েছে, এটা কোনো ব্যাপারই না, বিশেষ করে এই বর্তমান সময়। আমি আগে তার সাথে কথা বলবো, তারপর ভেবে তোমাকে জানাবো। খাবার খাওয়া শেষ করে রেডি হয়ে কলেজে চলে আসি। এসে বন্ধুদের আশেপাশে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে আসি। টিফিন পিরিয়ডের আগে স্যার ডেকে গেছে, মানে মেঘা আপুর আব্বু। জানি না কেন দেখা করতে বলবে। তাহলে কি সত্যি সত্যি মেঘা আপু বলে দিয়েছে নাকি? যদি তাই হয়ে থাকে তাহলে তো সর্বনাশ। দেখি কি বলেন উনি। স্যারের কাছে গিয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে এমনভাবে না দাঁড়িয়ে ক্যান্টিনে চলো। জি জি স্যার। আগে আগে হাঁটতে লাগলো আর আমি ওনার পেছনে পেছনে। একটু পরে ক্যান্টিনে চলে এলাম। স্যার বসে আমাকে বসতে ইশারা করলো। আমি বসতেই বলল, কি খাবা? জি স্যার, কিছু না। আচ্ছা, আমি কফির কথা বলছি।
তারপর স্যার 2টা কফির কথা বলেন। আমার বুকের ভিতর তো ধরাস ধরাস করছে, কি যে বলবেন। স্যার বলেন, তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমি, ছোট একটা ভাই এবং মা আর আব্বা। তুমি বড়, তাই তো? জি স্যার। স্যার আবারও চুপ করে গেলেন। একটু পর চুপ থেকে বলেন, মেঘা আমাকে সবকিছু বলেছে, আমি সবকিছু ভেবে দেখলাম। তোমার সাথে আমার মেয়ের কোনোভাবেই যাবে না, এখন আবেগে পড়ে আছে। জি স্যার, আমি মেঘা আপুকে এটা গতকালই বলেছি। তুমি ওর থেকে দূরে দূরে থাকবা, তাহলেই হবে, এড়িয়ে যাবা, এই আর কি। জি স্যার। কথা বলতে বলতে কবে চলে এলো। স্যার চমক দিতে লাগলো আর আমাকে ইশারা করে খেতে বলল। আমি আর কি করব, আমিও খেতে লাগলাম। স্যার বললেন, প্রতিটি বাবা মা চায় তার ছেলে মেয়ে ভালো থাকুক। তোমাকে খারাপ বলছি এমনটা না, কিন্তু তোমার অবস্থানের সাথে আমার মেয়ে যাবে না। তার উপর তুমি বেকার, আর তোমার পড়াশোনা শেষ হয়ে চাকরি পেতে কম করে আরও 6 বছর। জি স্যার, তার জন্য মেঘা আপুকে বলেছিলাম যেন আগে আপনাদের জানায়। আমি জানি পরে এটা অনেক বড় সমস্যা হয়ে দেখা দেবে, তাই মেঘা আপুকে এটা বলতে বলা। ধন্যবাদ। আচ্ছা, আমার কফি খাওয়া শেষ, আমি গেলাম। স্যার উঠে বিল দিয়ে চলে গেল। আমার খাওয়া শেষ হতেই বন্ধুদের কাছে চলে এলাম। কি রে, স্যার কি বলছিল? গতকাল বললাম না মেঘাপুর কথা, উনি বাসায় গিয়ে বলে। তারপর স্যার তখন আমাকে ডাকে। স্যার তোকে কি বললো? পাগল, কোনো মা বাবা কি কখনো তার মেয়ের খারাপ চায়? বুঝলাম, কিন্তু তুই এমন স্বাভাবিক আছিস কিভাবে? না মানে একটু তো খারাপ লাগবে। তোকে ডেকে নিয়ে এমনভাবে রিজেক্ট করলো। এখানে আবার খারাপ লাগার কি আসে? স্যার তো সত্যি কথাই বলেছে, আর যেটা সত্যি সেটা মেনে নিতে সমস্যা কোথায়? তাও একটা কথা, তোর ফুফাতো বোন আর তার বান্ধবীরা এদিকে আসছে। এদিকে আবার কেন আসবে? চুপচাপ থাকলাম। ওরা আসলো, এসে মেঘা আপু বলল, আপু তোমাকে কি বললো? জি, যেটা সম্ভব নয় সেটাই বলেছে। ও, আমি ভাবলাম হয়তো আপু রাজি হয়েছে, তাই তুমি এমন হাসাহাসি করছো। রাজি না হলে কি হাসতে পারবো না? না তেমন কিছু না। আচ্ছা চলো। আচ্ছা, তুই এমন ভাবে হাসাহাসি করছিস কেন? না, তেমন কিছু না। আমি বললাম শুনি না, যাত্রার সাথে কি তোকে মেনে নেব নাকি? আজ তো একটা বেকার, কোনো কাজ নেই, এখন শুধু লেখাপড়া করছে। লেখাপড়া শেষ করে ওর চাকরি পেতে পেতে দেখা যাবে তোর বিয়ে হয়ে তোর ছেলে মেয়ের বিয়ে হওয়ার সমান হয়ে যাবে। বন্ধ করবি তোর ফালতু কথা? আহা, রাগ করছিস কেন? যেটা সত্যি সেটাই তো বললাম। এরা কোথায় যাচ্ছিস তুই? ওরা চলে গেল। আমি আর বন্ধুরা কথা বলতে লাগলাম। তারপর আবার ক্লাসের সময় হতেই ক্লাসে চলে আসি। বিকেলে বাসায় ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে রুমে আদাসহ হয়ে শুয়ে আছি। তখন এরা আপু এলো। কিছু কি বলতেন? চল বাড়ি থেকে ঘুরে আসি। যাওয়া যায়, কিন্তু সব খরচ আপনার। আচ্ছা ঠিক আছে, টিপটা। যা বলবেন বলেন, সমস্যা নেই। এরা আপু চলে গেল। একটু পরে রেডি হয়ে এলো। আমি উঠে শুধু গেঞ্জি চেঞ্জ করে শার্ট পরে নিলাম। তারপর দুজনে বের হলাম। একটু পরে বাজারে চলে এলাম। মার্কেটে কেন? আমি শপিং করবো তাই। আমি ভাবলাম ঘুরতে আসলেন। আরে তেমন কিছু কেনাকাটা করবো না, এই 2-3টা জিনিস নিব তাই আসলাম। আচ্ছা ঠিক আছে। তারপর ইরাপুর সাথে মার্কেটের ভিতরে এলাম। এলো কসমেটিক্সের দোকানে। আটা ময়দার জন্য কয়েকটা জিনিস নিল। ছাতার মাথা, এগুলোর নাম কি জানি না। এবার হয়েছে না আরও কিছু নেবেন? হয়ে গেছে, চল। আচ্ছা ঠিক আছে। তারপর ইরাপুর পেছনে পেছনে একটা ফাস্টফুডের দোকানে এলাম। কি খাবি, পিৎজা না বার্গার না অন্য কিছু? পিৎজাই বলেন। তারপর ইরাপু একটা পিৎজা অর্ডার দিল, বড় করে দিল। দুজনের মতো ফোন টেপতে লাগলাম। একটু পরে পিৎজা দিয়ে গেল। তারপর খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে বের হতে একটা ফুচকার দোকানে নিয়ে এলো। এসে 2 প্লেট ফুচকা অর্ডার দিল। এর মতলব কি বুঝলাম না, এমনভাবে খাওয়াচ্ছে কেন? তুই আমার দিকে এমন ভাবে দেখছিস কেন? না না, তেমন কিছু না, এমনি দেখলাম। আর কিছুক্ষণ থেকে বাসায় চলে আসি। এমনভাবে আরও কয়েক মাস চলে গেল। বিকেলে বসে আছি প্রতিদিনের মতো। ইরাপু পাশে এসে বসলো। আমি চুপচাপ ফোন টিপতে আছি। ইরাপু বলে ওঠে, আচ্ছা আমাকে তোর কেমন লাগে? ঠিক বুঝলাম না। বলতে চাচ্ছি আমাকে তোর কেমন লাগে, দেখতে ভালো লাগে না লাগে না? আপনি আমার ফুফাতো বোন, দেখতে শুনতেও ভালো আছেন, তো ভালো লাগে। কেন, তাতে কি হয়েছে? ও আচ্ছা, ফুফাতো বোন ছাড়া আর কিছু ভাবতে পারিস না?
আর কি ভাববে? ফুপা তো বোনই, এখানে অন্য কিছু কি ভাববে? না মানে আমার সাথে তোর প্রেম করতে ইচ্ছে হয় না? কখনো কাছে পেতে ইচ্ছে করে না? বাঁশের ছোপ থেকে বাঁশ কেটে কে নিজের পেছনে নিতে চাইবে বলেন? তার মানে বলতে চাইছিস আমি বাস? প্রেম করা মানে বাঁশ খাওয়া। আপনাকে তো বাঁশ বলেনি, মানে বাঁশটা উড়ে উড়ে যাচ্ছিল আর আপনি নিয়ে নিলেন। খুব কথা শিখেছিস তাই না? দেবো একটা যখন না তখন বুঝবি। আমি আবার কি বললাম? আমি তেমন কিছু বলিনি। আর মেঘা আপুর সাথে প্রেম করলাম না আর আপনার সাথে প্রেম করব বলছেন। আমি বুঝতে পারছি আপনি এই কথাগুলো কেন বলছেন। যতই বলেন আমি প্রেম করতাম না। আমার কেমন ঠেকা পড়েছে যে তোর সাথে প্রেম করতে যাবো রে? তোর সাথে প্রেম কি জন্য করবো আমি? তাহলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। আমি সন্দেহ করছিলাম কিন্তু সেটা সঠিক নেই। ধনে পাতা। কুত্তা, 4 লাইন বেশি বুঝিস তাই না? মনে তো হচ্ছে তো তাই। আচ্ছা সে যাই হোক, ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি নাইমা ফোন দিয়েছে। এটা আবার কি জন্য ফোন দিল? ফোন রিসিভ করতে, কোথায় যাচ্ছিস? বাসায়। কেন? পার্কের দিকে আয়, একটু আড্ডা দিতাম। নিলয় আছে, আরও কয়েকজন আছে ওইখানে। আচ্ছা ঠিক আছে, আসি বলে ফোন কেটে দিয়ে উঠতে যাব। তখন ইরাপু বলল, এখন তুই কোথায় যাবি? আর এই মেয়ে তোকে কোথায় ডাকলো? এই তো পার্কের দিকে যাব, একটু আড্ডা দিতে। তাহলে আমি কার সাথে আড্ডা দেবো এখন? কেন? আপনার তো বন্ধু বান্ধবী আছে, তাদের সাথে ঘুরেন। আমি এখান থেকে গেলাম, বাই বলে উঠে চলে এলাম রুমে। এসে চেঞ্জ করে পার্কে চলে এলাম। এসে ওদের সাথে ঘুরে গল্প গুজব করে সন্ধ্যায় বাসায় এলাম। আস্তে আস্তেই ফপি বলল, ইরা বাইরে গেছে, খাওয়া শেষ করে তোকে পড়াবে বলেছে। আচ্ছা ঠিক আছে। রুমে এসে চেঞ্জ করে আবার সাথে এসে আটা দিলাম। রাতে খাবার পরে ইরাপুর রুমে এলাম। আপনিও তাহলে ঘুরতে গিয়েছিলেন? ঘুরতে গিয়ে ভালোই হয়েছে। মনটা কেমন ফুরফুর হয়ে গেছে। ভালো তো, আমারও সেই অবস্থা। অনেকটা আড্ডা হয়েছে আজকে। তারপর ইরাপুর সাথে কথা বলতে বলতে পড়া শেষ করে রুমে এসে ফোন নিয়ে বসলাম। কিছুক্ষণ ফোন টেপার পর ঘুমিয়ে পড়ি। পরের দিন কলেজে মেঘাবুর সাথে মুখোমুখি দেখা। উনি একবার আমার দিকে তাকিয়ে চলে গেল। বিষয়টা কেমন যেন হয়ে গেল। যেমন হবে হবে। আমি বন্ধুদের কাছে যাই। বন্ধুদের কাছে যেতেই দেখি নতুন একজন। এইটা আবার ক্যাডারে? তোর গার্লফ্রেন্ড আর আমাদের ভাবি। তোর মজা না করে সত্যি করে বলতো, মেয়েটাকে? গতকাল বন্ধুত্ব করেছি, ট্রান্সফার হয়ে এই কলেজে এসেছে। ও তাই, বল নাম কি রে? তুই জিজ্ঞেস করিনি, আমি কিছু বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে। আমি আকাশ আহমেদ নীল। আর আপনার নাম কি? জি, আমার নাম নীরা। ও আচ্ছা, কোন ক্লাসে পড়েন? ও সরি, আপনি তো আমাদের ক্লাসে। আমার কথা শুনে মেয়েটা হেসে দিল। তারপর আড্ডা দেওয়া শুরু হলো। কি রে, মুডের লোডশেডিং মনে হচ্ছে। কি হয়েছে তোর? আমার এবার কি হবে, এমনি মন খারাপ, এই আর কি। তোরও মন খারাপ হয়? আমাকে নিয়ে তো মজা করতে, এখন এখন মন খারাপ কেন? মজা করিস না তো। আর আমার কারোর জন্য মন খারাপ না, এমনি এমনি মন খারাপ। এগুলো পার করে এসেছি বান্ধবী, আমাকে মিথ্যে বলে কোনো লাভ নেই। দূর চাই। তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে আসি। এমনভাবে কিছুদিন চলে গেল। বিকেলে নীলের ফোনটা পেয়ে ওর সাথে ঘুরতে বের হই। বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাসায় ফিরি। সন্ধ্যায় এরাপুর রুমে যেতেই, কি রে, তুই দেখি এখন অনেক ঘোরাঘুরি করছিস। তোর তো ঘোরাঘুরি কিসের রে? তো কি করবে, সব সময় বাড়ির ভিতরে বসে থাকা যায় নাকি? তা খুব ভালো করেছিস। আচ্ছা, ওই নতুন মেয়েটাকে রে, ইদানিং দেখি ওর সাথে তোর খুব লুতুপুতু। কোথায় লুতুপুতু করি? নীরাও আমার ফ্রেন্ড। ওদের সাথে যেমন আড্ডা দিই তেমনই ওর সাথেও হয়। আর এমনভাবে রেগে যাবার কি আছে? আপনি যে আপনার ছেলে বন্ধুদের সাথে বসে থাকেন, আড্ডা দেন, আমি কি আপনাকে কখনো বলেছি? আমি আমার বন্ধুদের সাথে ঘুরতেই পারি, আড্ডা দিতেই পারি, তাতে আপনার সমস্যা কোথায়? আপনার তো এখানে সমস্যা হবার কথা না, তাই না? তুই কিন্তু এখন বেশি কথা শিখেছিস। তুই আমাকে প্রশ্ন করার কে রে? তুই ছোট থাক, আমি তোর থেকে বড়, আমি তোকে প্রশ্ন শাসন করতেই পারি। কিন্তু আমার ব্যক্তিগত বিষয় তো আপনি নাক গলাতে পারেন না, তাই না? আমি বলবো, আমি যেটা বলবো তুই সেটা শুনবি। আমি কার সাথে মিশবো, কার সাথে আড্ডা দিব, কাকে বন্ধু বানাবো, তা আপনি ঠিক করে দিতে পারেন না, তাই না? আমি আপনার কথা শুনতে বাধ্য না। এরা আপু উঠে এসে একটা থাপ্পড় দিল। আমি গালে হাত দিয়ে বোঝার চেষ্টা করছি মারল কেন। এই কি হয়েছে?
তুই ওকে মারলি কেন? আকাশ, তুই বল, এখানে কি হয়েছে? আর তোর উপর এমন চিৎকার করছিল কেন? আচ্ছা, আমি কার সাথে বন্ধুত্ব করব, কার সাথে মিশবো, এটা কি আপু ঠিক করে দেবে নাকি? আমি আমার বন্ধুদের সাথে মিশি, এখানে ওনার সমস্যা কোথায়? ইরা, তোর তো এটা মোটেও ঠিক হয়নি। কার সাথে বন্ধুত্ব করবে এটা তুই বলে দিবি নাকি? আর আকাশ কার সাথে বন্ধুত্ব করলো, কার সাথে মিশলো, তাতে তোর কি? তোর তো কোনো সমস্যা হবার কথা না। তুই ওকে সরি বল। থাক পপি, সমস্যা নেই, আপুকে সরি বলতে হবে না। আচ্ছা আপনি যান। খুবই চলে গেল। আপু আমার দিকে তাকালো। আমি কিছু না বলে আপুর রুম থেকে বেরিয়ে আমার রুমে চলে এলাম। এসে ফোন টিপায় মন দিলাম। ওনার জ্বলছে কেন বুঝতে পারছি না, কিন্তু কোনো লাভ নেই। ফোন না টিপে একটু পড়ি, তাই ফোন রেখে পড়তে বসলাম। খাবার শেষ করে বসে আছি, তখন ইরা আপু এলো। এসে বলল, তখনের জন্য সরি, তোকে থাপ্পড় দেওয়া উচিত হয়নি। সমস্যা নেই। আসলে তখন অনেক রাগ হয়েছিল, আর আগে থেকেই আমি বুঝতে পেরেছি, আর আপনি কেন এমন করছেন তা বুঝতে পেরেছি। আমি ছোট বাচ্চা না যে কিছু বুঝি না, আর আপনি যেটা ভাবছেন সেটা সম্ভব না। কেন সম্ভব নয়? আমি কি দেখতে খারাপ, না তোর যোগ্য না? আমি যা চাই বা আমার যা পছন্দ তার ধারের কাছে আপনি নেই। সুন্দর হলেই তো হয় না। আর সব থেকে বড় কথা, আপনার এর আগে 2টা প্রেম ছিল। আপনি ছেলেদের পাশাপাশি বসেন, আড্ডা দেন। এখন বলবেন আমারও তো মেয়ে ফ্রেন্ড আছে। আছে, কিন্তু আপনার মতো অত পাশাপাশি বসি না। এগুলো আমার একদম পছন্দ নয়। তাই আপনার সাথে আমার কোনোভাবে চায় না। আর আপনি আমার পছন্দের তালিকাও নেই। আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। আগে দুটো প্রেম ছিল তো কি হয়েছে? আর আমি ছেলের ফ্রেন্ডদের সাথে বসি, আড্ডা দিই, তাই আমি খারাপ হয়ে গেলাম? প্রেম করে বেড়ালেই খারাপ হয় না, আর ছেলেদের সাথে পাশাপাশি বসে আড্ডা দিলেই কেউ খারাপ হয় না। আর ভালোরা কখনো এমন কাজ করে না। কেউ প্রেম করলেই খারাপ হয় না, আর ভালোরা কখনো প্রেম করে না। আর বেশি কিছু বলবো না, বলতে গেলে আপনার ইগো থেকে আঘাত করবে। আচ্ছা মানলাম আমি ভুল করেছি, কিন্তু আমাকে তো ভুল শুধরে নেওয়ার সুযোগ দিবি। আমি সুযোগ দেওয়ার কে? আপনি ভালো হবেন, ভালো হয়ে যান, আল্লাহর কাছে তওবা করেন, তাহলেই হবে। না, তেমন কাউকে না হলে হবে না। আমি ভালো হতে পারবো না, তাই তোকে প্রয়োজন। তুই আমাকে শাসন করবি, তাহলে হয়ে যাবে। দুঃখিত, আমি এত বড় দায়িত্ব নেওয়ার জন্য এখনো প্রস্তুত না। আপনি অন্য কোথাও ট্রাই করেন অথবা বিয়ে করে নেন, তাহলে হয়ে যাবে। আমি তো তোর সাথে প্রেম করবো আর তোকেই বিয়ে করব। কিন্তু আমি তো করব না। আমি করব, আর তুই করতে বাধ্য হবি। আর শোন, আজকে থেকে এটা আমার জেদে পরিণত হলো। কথাটা বলে ইরাপুর চলে গেল। পাগল লাগে, ধুর, এসব ফালতু বিষয়ে না ভাবে। আমার অনেক কাজ আছে। একটু পরে কিছুক্ষণ ফোন টিপে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে বসলাম। ফুপি খাবার দিল। পড়াশোনা কেমন চলছে? এই তো ভালোই চলছে। কোনো সমস্যা হচ্ছে না তো? না না, কোনো সমস্যা নেই। আর কোনো কথা হলো না। খাবার খাওয়া শেষ করে রুমে চলে এলাম। এসে রেডি হতে যাব, তখন ইরাপু দরজার সামনে এসে দাঁড়ালো। আমি চেঞ্জ করে ব্যাগটা নিয়ে দরজার সামনে এসে বললাম, এখানে দাঁড়িয়ে কেন? সরেন, কলেজে যাব। যা, তোকে ধরে রেখেছে কে? আপনি দরজার সামনে এমনভাবে দাঁড়িয়ে থাকলে কিভাবে যাব? সরেন তো। সরবো না, পারলে তুই চলে যা। আপনি এগুলো কি শুরু করেছেন বলেন তো? দেখেন, এটা কিন্তু ভালো হচ্ছে না। তোর কাছ থেকে ন্যায় অন্যায় শিখতে হবে নাকি? আমার যা ইচ্ছে তাই করব। কোনো সমস্যা তোর? আমার সাথে এমন করছেন তো আমার সমস্যা না হয়ে কি পাড়া প্রতিবেশীর হবে? সরেন তো আপনি, না হলে কিন্তু ফুপিকে ডাক দেব। আম্মু নেই, পাশের বাসায় গেছে। যত খুশি রাখতে থাক। ধুরছাই, আপনি কি সরবেন? সরতে পারি, তবে একটা শর্তে। আমি আপনার কোনো শর্তেই রাজি না। ধুর, আজকে কলেজে যাব না। দেখি আপনি কতক্ষণ এমনভাবে দাঁড়িয়ে থাকতে পারেন। আবে শালা শোন, যাচ্ছিস কোথায়? আমি কিন্তু ভালোবাসা আদায় করে নিতে পারি। আপনি যেটা আদায় করবেন সেটাকে ভালোবাসা বলে না, ওটাকে নোংরামি বলে। নোংরামি হলে নোংরামি। আপনি আমাকে এখন ছাড়বেন? দেখেন ভালো হচ্ছে না কিন্তু। বল যে আমাকে ভালোবাসবি। যদি বলিস ভালোবাসবি তাহলে ঠিক ছেড়ে দেব। না, আপনি ভালো না। আমি আপনার সাথে প্রেম করব না। তুই কেন? তোর দাদাও করবে। আপনার নানা বেঁচে নেই, থাকলে অবশ্যই তার সাথে আপনার প্রেম করে দিতাম। তোর বল তুই আমায় ভালোবাসবি কিনা? না না না, আমি আপনাকে ভালোবাসবো না। আরে সত্যি বলছি,
তুই আমাকে যতটা খারাপ ভাবছিস আমি অতটা খারাপ না। আচ্ছা আগামীকাল হসপিটালে চল, তারপরে তুই রিপোর্টটা দেখে নিবি। ইরাপুর কথা শুনে ওনার মুখের দিকে তাকালাম, তাকে আমার মাথাটা নিচু করে বললাম, আপনি কি আমাকে ছাড়বেন? আগামীকাল না, আজকেই যাবো, চল। আমি বুঝতে পেরেছি তুই এটা নিয়ে ভয় পাচ্ছিস। আমি কিছু নিয়ে ভয় পাচ্ছি না, মেন কথা হচ্ছে আমি আপনার সাথে প্রেম করব না। আপনি আমার ফুফাতো বোন হয়ে থাকেন। কিন্তু আমি তো তোকে মামাতো ভাইয়ের মতো ভাবতে পারছি না। আমার তো মনে কর তোকে মামাতো বরের মতো লাগে। আমি প্রেম করব না, অনেক বড় একটা পাপ। বিয়ে করবি? চল বিয়ে করিনি। বিয়ের বয়সই হয়নি। নাটক। আজকে বিয়ে হলে 1 মাস যেতে না যেতে রেজাল্ট পাওয়া যাবে, আর বলে কিনা বয়স হয়নি। আচ্ছা, আপনার কি একটু লজ্জা শরম নেই? কিভাবে এগুলো বলছেন? না, আমি লজ্জার শরম বিক্রি করে ফুচকা খেয়ে নিয়েছি। তুই কি আমার সাথে প্রেম করবি? আচ্ছা দাঁড়া। কথাটা বলে ইরা আপু 2 গেল 2টা আর কপালে একটা কিস দিল। এটা আপনি কি করলেন? যা এবার বাইরে যা। ইরা আপু ছেড়ে দিয়ে হাসতে হাসতে চলে গেল। দেখি তো কি করলো। এসে আয়নার দিকে তাকিয়ে মনে মনে কিছুক্ষণ গালি দিলাম। লিপস্টিক লেগে আছে, দুধ ছাই। ওয়াশরুমে এসে কষলে গালগুলো ধুয়ে নিলাম। যাক বাবা, উঠেছে তাহলে, না হলে মান সম্মানের নানির আম্মু হয়ে যেত। তাড়াতাড়ি যাই, না হলে অনেক দেরি হয়ে যাবে। কি রে, এত দেরি কি জন্য? এমনি দেরি হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তোর গাল এমন লাল হয়ে আছে কেন? মনে হচ্ছে গালের উপর অনেক টর্চার করেছিস। গালে রং লেগে গিয়েছিল, তাই তোর কষলে ওঠাতে গিয়ে এমন লাল হয়েছে, তাই এমন দেরি। কথা বলতে বলতে স্যার চলে আসে, তাই ক্লাসে মন দিলাম না। এগুলো বলা উচিত না। একে একে ক্লাস শেষ হয়। টিফিন পিরিয়ডে সবাই বের হলাম। আজকে তোমার আসতে তো দেরি হওয়ার কারণ কি? আমাদের তো কখনো এমন ভাবে বললি না, কি ব্যাপার? দেরি করে আসলে তো তাই জিজ্ঞেস করতেই পারি। নিলয়কে জিজ্ঞেস করতো দেরি করার কারণ জানতে চেয়েছে নাকি। কারণ বন্ধু হিসেবে বলতেই পারি। না না, মনে হচ্ছে অন্য কিছু চলছে। চললেও কোনো লাভ হবে না। হেতি নাকি প্রেম প্রীতি করবেই না। শুধু 4 লাইন বেশি বুঝে। আমি একবারও বলেছি আমি কোনো প্রেম করব? কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিস তুই? এরা পারে পড়ে। আরে শোন, কি হয়েছে? এরা পূজা শুরু করেছে আমার সাথে। কেন, কি হয়েছে? তোর ফুফাতো বোন আবার তোর সাথে কি করলো? আমাকে নাকি ভালোবাসে, আর তাকেও নাকি আমার ভালোবাসা লাগবে। এটা নিয়ে আমার পেছনে উঠে পড়ে লেগেছে। মানে আমার সাথে কি যে শুরু করেছে। বলছি আমি ওই সবের ভিতরে যাব না, কিন্তু শুনছেই না। বাহ, ভালোই তো। তো প্রেম করো, সমস্যা কোথায়? তোমার ফুফাতো বোন তো দেখতে অনেক সুন্দর। সুন্দরী হলে হবে না, আমি যেমন চাই উনি সেটা না। তাহলে আর কি বলার? দেখো কি করবা না করবা। দেখ কি করবি, ওনার সম্পর্কে তো ভালো জানি না, তাই তোকেও কোনো সাজেশন দিতে পারছে না। তবে যা করবি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিবি। বুঝেছি। আমার মন এই সম্পর্কে সায় দিচ্ছে না। তারপর আর একটু আড্ডা দিয়ে ক্লাসে চলে এলাম। বিকেলে আবারও ইরাপুর পাশে এসে বসলো। আমি উঠে যাব, তখন ইরা আপু হাত ধরে নিল। আপু, আমার হাত ধরলেন কেন? যাচ্ছিস কোথায়? বস এখানে। বাইরে যাব ঘুরতে। কোথাও যেতে হবে না, আর বাইরে গেলে তোর খবর আছে। তোকে বাসায় ঢুকতেও দেবো না, কথাটা যেন মাথায় থাকে। আপনি না দিলেও ফুপা দিবে। এখন আপনি ছাড়েন, আমি বাইরে যাব। তোকে বলছি না তুই বাইরে যেতে পারবি না। দেখেন, এই সব আমার একদম ভালো লাগে না। আমাকে ভালোবাসতে তোর সমস্যা কোথায়? ভালোবাসা তো একবারই হয়, বলা হয় কাউকে মন থেকে। একবার ভালোবাসার পর তার মায়ায় একবার পড়ার পর দ্বিতীয়বার কাউকে ভালোবাসা যায় না। কিন্তু আপনি তো একের অধিক ভালোবেসেছেন। ওগুলো কি ছিল, ভালোবাসা না টাইম পাস? যদি টাইম পাস থাকে তাহলে সুইসাইডের মতো জঘন্য কাজ করতে গেলেন কেন? দ্বিতীয় বা তৃতীয়বার মনকে ভাঙার সাহস থাকতে লাগে। এই কাজ কি সবাই পারে নাকি? এটা আপনার ভালোবাসা কখনোই হতে পারে না। আপনি আমাকে ছাড়েন, আমি বাইরে যাব। ইরাপু হাত ছেড়ে দিতেই আমি নিচে এসে বাইরে চলে গেলাম। অনেক বিরক্ত লাগছে। ধুর, এমন করলে কি ভালো লাগে? তারপর ঘোরাফেরা শেষ করে সন্ধ্যায় বাসায় এলাম। এসে ফোন টিপতে বসি। বেশ কিছুক্ষণ পরে ইরাপু আমার রুমে আসে। এসে বলে, পড়তে যা আসলি না? আপনার কাছে আর পড়বো না। কেন? এমনিতেই। আমাকে আমার মতো থাকতে দেবেন প্লিজ। আমার এগুলো
একদম ভালো লাগে না, অনেক বিরক্ত ফিল করি। তো আমি কি করব? এগুলো আমাকে শোনাচ্ছিস কেন? আপনি তো আমাকে বিরক্ত করছেন। এমন করছেন কেন? দেশে কি ছেলের অভাব আছে নাকি? কলেজে কতগুলো ছেলে আছে, আপনি শুধু শুধু আমাকে বিরক্ত করছেন। করব তোর কি রে? আল্লাহ, থুর ছাই। আচ্ছা শোন না, আজকে কিন্তু আব্বু আম্মু বাসায় থাকবে না। আব্বুর কলিগের ছেলের বার্থডে পার্টিতে যাবে। তো আমাকে শোনাচ্ছেন কেন? যাবে তো যাবে। আরে না না, এমনি বললাম আর কি। আচ্ছা যাই হোক, আমি আর তোরে কিছুই বলবো না। ধন্যবাদ। ইরাপও চলে গেল। বেশ কিছুক্ষণ পরে পপির ডাক পেয়ে রুম থেকে বেরিয়ে এলাম। জি পপি, বলেন। আমি আর তোর ফুফা একটা পার্টিতে যাব। ইরাকে বললাম যাবে না বলছে। ও যখন যাবে না তাই তোকেও কিছু বললাম না। তার নাকি শরীর খারাপ, তাই যাবে না। আর শোন, খাবার রাখা থাকলো, দুজনে খেয়ে নিবি। ইরা যদি তোকে আবার বকাঝকা করে তাহলে আমাকে বলবি। আর ইরা, তুই যদি ওকে কিছু বলিস তাহলে তোর খবর আছে। আর ভাই বোন সাবধানে থাকবি। আর আমি ওকে কিছুই বলি নাই, আর আমরা সাবধানে থাকবো। তোমরা যাও। ভিতর থেকে দরজা লক করে দে, আমাদের কাছে ডুপ্লিকেট চাবি আছে। আচ্ছা ঠিক আছে, যা। পোপা আর পপি চলে গেল। আমি আবার রুমে চলে এলাম। এসে রুমে বই নিয়ে পড়তে বসলাম। ইরাপো আমার রুমে এসে বিছানায় বসলো। এর মতলব ভালো না, কেমন করে যেন সেই তখন থেকে হাসছে। ওদিকে ধ্যান না দিয়ে চুপচাপ পড়ি। একটু পরে আজান দিতেই উঠে বললাম, আপনি থাকেন, আমি নামাজ পড়ে আসি। তারপর উঠে নামাজ পড়ে আসি। এই কে নে? বসতে বসতেই ইরাপো খাবার বেড়ে দিল। আমি খেতে শুরু করি। তোর যে এখন কি হবে রে? খাওয়া শেষ করে নে। মানে ঠিক বুঝলাম না। কাউকে তো কিছু বলতে পারবি না তোর সাথে কি হয়েছে, আর এখন কাউকে ডাকাডাকি করলেও কেউ আসবে না। এগুলো কিন্তু ঠিক না। ইরাপো আর কিছু বলো না। আমি খেতে খেতে ভাবতে লাগলাম, ও কি করতে চাচ্ছে? উনি কি এতটাও নিচে নামবে? আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। এসে দরজাটা লাগিয়ে দিলাম। ওনার বিশ্বাস নেই। বেশ কিছুক্ষণ হয়ে গেল, কিন্তু ওনার কোনো সারা শব্দ পেলাম না। মানে দরজা কোনো টোকা বা ডাকাডাকি করছে না। বের হয়ে কি দেখবো কি করছে? না থাক, না দেখি কি করছে। রুম থেকে বেরিয়ে এসে দেখি ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছে। আমার দরজা খোলার শব্দ পেয়ে আমার দিকে তাকালো। কোনো সমস্যা? না, দেখতে এলাম আপনি কি করছেন। আচ্ছা টিভি দেখেন তাহলে। কেন, তুই কি ভেবেছিলি তোকে জ্বালাতে যাব বা তোর রুমে যাব? তখন তোকে এমনি এমনি ভয় দেখিয়েছিলাম। ভালো, আচ্ছা আপনি টিভি দেখেন তাহলে। আবার রুমে চলে এলাম। এসে চুপ করে পড়তে বসলাম। তবে এবার দরজা লক করিনি। বেশ অনেকক্ষণ পরে ইরাপু আমার রুমে এলো। এসে বলল, আমি ঘুমিয়ে পড়লাম। আচ্ছা ঠিক আছে। ইরাপু চলে গেল। আমি আমার মতো পড়তে থাকি। কিরে, এত ভালো হয়ে গেল কবে থেকে? ভালোই হয়েছে। তারপর ছাতার মাথায় কি পরে ফোন টিপতে শুরু করি। কিছুক্ষণ ফোন টেপার পর শুয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে আসি। পপিকে উদ্দেশ্য করে বললাম, রাতে কখন আসছিলেন? আস্তে আস্তে 1:30টা বেজে গিয়েছিল। কেন, ইরা তোকে আবার কিছু বলছিল নাকি? আরে না না, আপু আবার কি বলবে। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তারপর কলেজে চলে আসি। এমনভাবে কয়েকদিন চলে যায়, কিন্তু ইরাপু থেমে থাকে না। আমার পেছনে লেগে আছে আটার মতো। কিন্তু আমি আমার ওয়াদায় অটুট। প্রেম আমি করবো না মানে করবো না। ছাদে বসে আছি, তখন আবার ধরেছে। তুই কি আমাকে ভালোবাসা দিবি নাকি জোর করে আদায় করব? জোর করে দেহ পাওয়া যাবে, কিন্তু মন না। আপনাকে বারবার বলছি, আপনি আমার মন মতো না। আমি যেমন পছন্দ করি আপনি তার ধারের কাছেও নেই। তুই চাইলে আমি পরিবর্তন হয়ে যাব। নাটক। এতদিন ধরে এই কথা বলছেন, কিন্তু কোথায়? এতদিনে তো একটু পরিবর্তন হলেন না। এই যে পরিবর্তন হয়ে যাব, হব, আর কত কি, এইগুলো সব মিথ্যা। আমি ওই রকম ভাবে পরিবর্তন হতে গেলে আমি আমার অস্তিত্বই হারিয়ে ফেলবো। তুই যেমন চাচ্ছিস ওইটা কোনোভাবেই সম্ভব না, হবে না আমার দ্বারা। তাহলে আমাকে নিয়ে ভাবা বাদ দেন। আপনার এগুলো যে সহ্য করতে পারবে তাকে জীবনের সঙ্গী বানান, ওইটাই আপনার জন্য শ্রেয়। আমি আপনার এগুলো কখনো সহ্য করতে পারবো না, আর সহ্যও করব না। তাই আপনি আপনার রাস্তায় আর আমি আমার রাস্তায়। আর আপনার প্রতি এখন যে সম্মান আছে সেটা ক্ষুণ্ণ করবেন না। ইরাপু আর কিছু বলল না, তাই আমিও কিছু বললাম না।
কিছুক্ষণ পরে উঠে চলে যায়। আমি আমার মতো বসে থাকি। সন্ধ্যায় তোকে আর কিচ্ছু বলবো না, তোর সামনে কখনো ভালোবাসার দাবিও নিয়ে আসবো না, কিন্তু তুই কোনো মেয়ের পাশে বসতে পারবি না, কোনো মেয়ের সাথে তেমন কথাও বলবি না। আমি যতটুকু পারি নিজেকে সামলে রাখি। এরা আপু কিছু না বলে আমার রুম থেকে বেরিয়ে চলে গেল। আমি আমার মতো বসে থাকলাম। যাক, এমন দূরে দূরে থাকলে উভয়ের জন্য ভালো। তার উপরে পারিবারিক একটা সমস্যা দাঁড় হবে। আমার এমন ভালোবাসা চাই না। আমি জানি হয়তো এগুলো মিস করতে করতে ভালোবেসে ফেলবো, কিন্তু প্রকাশ করব না। আর আমি শিওর না এটা ওনার ভালোবাসা না আমাকে টাইম পাসের জন্য এমন করছিল। ভালোবাসা হতে পারে না, কারণ তার আগেও 2টা বয়ফ্রেন্ড ছিল। নিশ্চয়ই তার একাকিত্ব কাটানোর জন্য আমাকে বেছে নিতে চেয়েছিল। এটা ওনার ভালোবাসা কখনোই হতে পারে না। বলা হয় ভালোবাসা একেবারে একজনকে যায়, তাহলে আগেরগুলো কি ছিল? সুইসাইড করতে যাওয়া আরও কত কি। রাতে খাবার সময় এলাম, লক্ষ্য করলাম ইরাপুর চোখ লাল হয়ে আছে, মনে হচ্ছে কান্না করছিল। খেতে খেতে ফুপা বলল, তোর জন্য ছেলে দেখেছি, এবার আর না করিস না। তোর কথা অনেক শুনেছি, কিন্তু আর শুনবো না। ছেলেটাও অনেক ভালো এবং ইঞ্জিনিয়ার। ফুপার কথা শুনে ইরাপুর দিকে তাকিয়ে আছি। ইরাপু আমার দিকে তাকালো। আমি আবার মাথা নিচু করে খেতে লাগলাম। বিয়ে করে নে, আমিও এবার একমত তোর আব্বুর সাথে। দেন বিয়ে, কত আর এমনভাবে কোরবানির পশুকে পালবেন? আমার এমন কথা শুনে ইরাপু আবার তাকালো। ফুপা ওনার ফোন বের করে ছেলেটিকে দেখাচ্ছে। ইরাপু দেখে ফুপাকে ফোন দিয়ে আমার দিকে তাকালো। আচ্ছা দেখি। আমার কথা শুনে ফুপা আমার দিকে ফোন এগিয়ে দেয়। আমি ফোন নিয়ে পিকটা দেখে বললাম, বাহ, ছেলে তো দেখতে ভালোই আছে, আপুর সাথে মানাবে ভালো। তাই বলছি এবার বিয়েতে রাজি হতে। বল কি বলছিস? আমাকে আজকে রাত্রে সময় দেন। সকালে যেন উত্তর পাই এবং হ্যাঁ উত্তর আসে, না উত্তর শুনবো না। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসি রুমে। এসে বসতে বসতে ইরাপু আমার রুমে আসে। তুই কি বলছিস? আমি আবার কি বলবো, বিয়ে করে নেন, ওইটাই আপনার আর আমার ফুপাফুপি সবার জন্য ভালো হবে। আমার উত্তর না তো নাই। তুই আমাকে অনেক মিস করবি, দেখে নিস। আমি জানি কি হতে পারে আমার সাথে। আমি আমারটা দেখে নিব, আপনি আপনারটা দেখে নেন। আপনি এই সবের পিছনে পড়ে না থেকে আপনি বিয়েটা করে নেন। অনেক তো পাপ করলেন, আর কত করবেন? ইরাপু আর কিছু না বলে চলে গেল। কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে খাবার সময়। বল কি বলছিস? ওই ছেলের সাথে দেখা করতে চাই। ওকে, আমি ওই ছেলের নাম্বার দিয়ে দিচ্ছি, কথা বলে নিস। হুম। ফুপা ইরাপুকে ওই ছেলের নাম্বার দেয়। 2 দিন কলেজের ছুটি আছে, তাই ভাবছি বাসায় যাব। ফুপি বিকেলে বাড়িতে যাব, 2 দিন ছুটি আছে। আচ্ছা ঠিক আছে, যাস। তারপর ওখান থেকে রুমে এসে কলেজে চলে এলাম। আচ্ছা, কলেজ তো 2 দিন ছুটি থাকবে, তো চল কোথা থেকে ঘুরে আসি। আমি বিকেলে বাসায় যাব। তাহলে আর কি বলতাম। আচ্ছা, আমরা 3 জনে কোথাও থেকে ঘুরে আসবো। যাস তাহলে, আমি বাড়ি থেকে ঘুরে আসি। আচ্ছা শোন, কি হয়েছে? তারপর গতকাল থেকে আজকে সব কিছু বললাম। সব শুনে বলল, আমার মনে হয় তোর ফুফাতো বোন তোকে সত্যিই ভালোবাসে। তাহলে আগেটার জন্য যে সুইসাইড করতে গিয়েছিল, তাহলে ওইটা কি ছিল? হয়তো আবেগ ছিল। ওটা আবেগ হলে এটাও আবেগ। মনে হয় না সত্যি আমাকে ভালোবাসে। আমি যেটা পছন্দ করি না সেগুলো করে। এক কথায় পারিস, আমার পছন্দের সে না। আমার পছন্দ হবার জন্য এমন কোনো কাজ করলো না কখনো, অথচ বলে আমি চাইলে নাকি নিজেকে পরিবর্তন করবে। আবার বলে আমি যেমন চাই সেই রকমভাবে পরিবর্তন হলে নাকি তার অস্তিত্ব থাকবে না। এটা কেমন ভালোবাসা ভাই, বল আমাকে। আমি কি বলবো বুঝতে পারছি না। আর বাদ দে, যখন বিয়ের কথা উঠেছে তখন তোর ফুপা অবশ্যই তার বিয়ে দিয়ে দিবে। সেটা হলেই ভালো। আর কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে আসি। দুপুরে বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে এলাম। খাওয়া শেষ করে ব্যাগটা একটু গুছিয়ে শুয়ে পড়লাম। তখন ইরাপু আসে, না জানি কি বলে। বিকেলে আমার সাথে তুই যাবি। আপনার সাথে আবার কোথায় যাব? আর আমি বাসায় যাব, কোথাও যেতে পারবো না। ওখান থেকে না হয় বাসায় যাবি, আমি ওই ছেলের সাথে দেখা করতে যাব। তুই সাথে থাকবি, এটাই আমার শেষ কথা। এটা কোনো কথা হলো? ইরাপু আর কিছু না বলে চলে গেল। আমি আবুলের মতো দরজার দিকে তাকিয়ে থাকলাম। ধরছাই যাবে তো যাবে, আমাকে জ্বালিয়ে যাবে। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। কিছুক্ষণ পরে আবার ইরাপুর ডাকে ঘুম ভাঙলো। কি হয়েছে, ডাকেন কেন? ওঠ, আমার সাথে এখন যাবি তুই। আমি কি জন্য যাব?
আমি কি জন্য যাব সেটাই তো বুঝতে পারছি না। আপনারা কথা বলবেন, ওখানে গিয়ে আমি কি করব? তোকে যেতে বলছি, তুই যাবি, এত কথা বলিস কিসের জন্য? ধুর, উঠে ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিলাম। আচ্ছা চলেন। রুম থেকে বেরিয়ে আসতেই পপি বলল, তুই না বাসায় যাবি বলেছিলি? যাব, কিন্তু এখন আপনার মেয়ে আমাকে ধরে বেঁধে নিয়ে যাচ্ছে। বেশি কথা বলবি না, তুই আমার সাথে যাবি মানে যাবি, তারপরে এসে তুই বাসা যাবি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তারপর ইরাপুর সাথে একটা রেস্টুরেন্টের সামনে এলাম। দেখলাম একটা ছেলে এগিয়ে আমাদের দিকে আসে। আসতেই বুঝলাম ওই ছেলে। নাম কি যেন বলেছিল, সাদিক হাসান। ওটাই। এসেই, হাই, আমি সাদিক। হ্যালো, আমি ইরা। কেমন আছেন? আর এমনভাবে না দাঁড়িয়ে থেকে রেস্টুরেন্টের ভিতরে চলেন। ছেলেটার কথা শুনে আমি আর ইরাপু ওনার পেছনে পেছনে একটা টেবিলে গিয়ে বসলাম। ছেলেটা খাবার অর্ডার দিল। খাবার অর্ডার দেওয়ার পর বলল, ছেলেটা কে আপনার সাথে? এটা আমার বয়ফ্রেন্ড। ইরাপুর কথা শুনে ওনার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছি। এই ডাইনি বলে কি আমি নাকি তার বয়ফ্রেন্ড? আমার সাথে মজা করছেন? বুঝলেন কিভাবে? আমি ওনার মামাতো ভাই। আমার কথা শুনে ইরাপু রাগে দৃষ্টিতে তাকালো। ওনার এমন ভাবে তাকানো দেখে ভেতরে কেমন একটা ভয় কাজ করলো। সিরিয়াস জায়গাগুলোতেও মজা করা গেল না, এখন থেকে বের হও, তারপরে তোমাকে দেখাচ্ছি মজা। আসলে আপনার সাথে মজা করলো, ও আমার মামাতো ভাই, ঠিক আছে, কিন্তু আমার বয়ফ্রেন্ডও, আমাদের বাসাতেই থাকে। একবার ইরাপুর দিকে তাকাচ্ছি আর আরেকবার ছেলেটার দিকে। ছেলেটার মুখের ফেস একদম চেঞ্জ হয়ে গেছে। কুত্তি আমাকে এমনভাবে ফাঁসাবে ভাবতেও পারেনি। শয়তান বেরি। এর ভিতরেই খাবার এলো। নেন, খাওয়া শুরু করেন। আর আপনার কথা বিশ্বাস হলো না। বিশ্বাস না করার কি আছে, একই বাসায় থাকি, আর পাশের বয়ফ্রেন্ড আমার পাশের রুমেই থাকে, মাঝে মধ্যে বাসায় শুধু দুজনেই থাকি, কি কি হতে পারে ভাবতেও তো পারছেন। ওর কথা শুনে কাশতে শুরু করেছি। এই শয়তান বেটির একটু লজ্জা শরম নেই। আমার কাশি দেখে ইরাপু পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, এই না, পানি খাও, একটু তো ধীরে সুস্থে খাবে। আমি তো হয়ে গেছি। আমি কি বলবো বুঝতে পারছি না। মান ইজ্জত কিছুই থাকবে না মনে হচ্ছে। ছেলেটাও চুপ হয়ে আছে, কিছু বলছে না। এখন বলেন, বিয়ে করবেন না বারণ করবেন? তাও যদি বিয়ে করতে চান তাহলে সমস্যা নেই, বিনা রক্তপাতে যুদ্ধ জয় করা লাগবে। মানুষ কতটা নির্লজ্জ হতে পারে একে না দেখলে বুঝতেই পারতাম না। ছেলেটা চুপ করে আছে। একটু চুপ করে থাকার পর বলল, আমি ঘটককে না বলে দিব। আপনাদের জন্য শুভকামনা রইল। আর আমি বিল দিয়ে দিচ্ছি। ছেলেটা চলে গেল বিল দেওয়ার জন্য। ইরাপু হাসতে লাগলো। ছেলেটা কতটা বোকা, ওর মিথ্যা ধরতেও পারলো না। আবার সে নাকি ইঞ্জিনিয়ার, মাথা মোটা ইঞ্জিনিয়ার। কিভাবে ইঞ্জিনিয়ারিং পাশ করলো বুঝতে পারছি না। আপনি এইগুলো কি বললেন? মিথ্যা বললেন কেন? আমার ইচ্ছা, তাতে তোর কোনো সমস্যা? আমি বিয়ে করব না, এই হচ্ছে কথা। আপনি এতটা নির্লজ্জ কিভাবে হলেন? নির্লজ্জের মতো কি সব বলল? আমি কতটা নির্লজ্জ তুই জানিস না। লজ্জায় পড়তে না চাইলে চুপ থাক, না হলে সবার সামনে কিস করব, বলে দিলাম, তাও আবার লিপ কিস। আমি আর কিছু বললাম না, এর বিশ্বাসই নেই। আচ্ছা চলেন, এবার চাই। খাবার শেষ করে তারপরে যাব। খাবার নষ্ট করার প্রয়োজন আছে? চুপচাপ খাবারগুলো শেষ কর। আমি কিছু না বলে খাবার শেষ করি। তারপর দুজনের রেস্টুরেন্টে থেকে বেরিয়ে এসে একটা রিক্সা ডেকে উঠে বসলাম। যেমনভাবে বসি সেভাবে বসলাম। আমি চুপ করে আছি। যে আসবে তাকে কোনো না কোনোভাবে তাড়িয়ে দেব। আপনি যা যা বলেছেন সেগুলো যদি ফোফাকে বলে দেয় তাহলে কি হবে ভেবেছেন? আপনার মান ইজ্জত না থাকলেও আমার আছে। আমাকে কতটা খারাপভাবে বুঝতে পেরেছেন? তেমন কিছু হবে না, আর হলেও তুই আমার আর তোর আমি। আর রিলেশন করতে গেলে মান সম্মান নিয়ে কখনো ভাবতে নেই। রিলেশন করতে গেলে ওই একটু একটু মান সম্মান যাবে। আপনার সাথে কে রিলেশন করতে যাচ্ছে? হ্যাঁ, আমি জানি তুই আমার প্রেমে পড়বি, তুই আমাকে ভালোবাসবি, তুই আমাকে তোর করে চাইবি, আর এই দিন খুব বেশি দূরে নেই। সব ফালতু। ইরাপো সব ফালতু। ইরাপো কিছু বলো না, শুধু মুচকি মুচকি হাসছে। তারপর বাসায় চলে আসি। এসে ব্যাগ নিয়ে পপিকে বলে চলে এলাম বাসার বাইরে। পেছনে পেছনে ইরাপো এলো। আচ্ছা সাবধানে যা। আমি কোনো উত্তর না দিয়ে হাঁটতে লাগলাম। একটু যেতেই একটা রিক্সা পেয়ে যাই। রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে এসে একটা টিকিট কেটে বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পরে বাজারটি উঠে পড়লাম। সন্ধ্যায় গিয়ে কি বলেছিস? ছেলের পক্ষ থেকে না করলো কেন? প্রথমে তো তোর ছবি দেখে নাকি পছন্দ হয়েছিল, তাই তোর সাথে দেখা করতে চেয়েছিল। আমি আবার কি বলবো, হয়তো প্রথমে পছন্দ হয়েছিল কিন্তু সামনাসামনি দেখে পছন্দ হয়নি।
নিশ্চয়ই তুই কিছু বলেছিস। তোকে আমি চিনি না, তুই তো আমারই মেয়ে। তুমিও তো আজব। তার পছন্দ নাও হতে পারে, এখানে ইরাকে দোষ দেওয়ার কি আছে? দেশে কি ছেলের অভাব পড়েছে নাকি? তোমার জন্য মেয়েটা এমন হয়ে গেছে, এটা মোটেও ভালো কথা না। রাত 9টার বাড়িতে পৌঁছালাম। তারপরে মায়ের সাথে আব্বার সাথে কথা বলে আমি আমার সেই পুরনো ঘরে এলাম। এসে হালকা ফ্রেশ হয়ে খাবার খেতে এলাম। আবারও কথা বলতে বলতে খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়ি। তারপর একটু নিলয় আর নাইমা আর নীরার সাথে গ্রুপে আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়ি। দুদিন থেকে আবারও রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিলাম। আশ্চর্যের বিষয় হলো ইরা আপু না দিয়েছে ফোন, না দিয়েছে মেসেজ, আমিও দিইনি। সন্ধ্যায় ফুপিদের বাসায় এলাম। আসতে ইরা আপুর সাথে দেখা, বসে বসে টিভি দেখছে। আমাকে দেখে মুচকি হাসি দিল। কিছু না বলে রুমে এলাম। কিরে, কি অবস্থা? এই তো ভালো, আপনি কেমন আছেন? ভালো ভালো, কিন্তু তোকে দেখে ভালো তো লাগে না, মনে হচ্ছে মন খারাপ। আচ্ছা, আমাকে মিস করছিলি? আপনাকে কি জন্য মিস করতে যাব? মিথ্যে বলছিস কেন? আমি জানি তুই মিথ্যে বলছিস। আপনাকে মিথ্যা বলে লাভ কি? কথা বলতে বলতে চেঞ্জ করে শুয়ে পড়লাম। এর আপু আমার দিকে তাকিয়ে আছে আর মিটমিট করে হাসে। পাগল হয়ে গেছে নাকি? এমনভাবে হাসে কি জন্য? তোকে কেমন কেমন যেন লাগছে। আপনি আমাকে 2 দিন পর দেখেছেন, তাই এমন মনে হচ্ছে। তো বলেন, আপনার বিয়ের কি খবর? নিশ্চয়ই ওটা হয়নি, আর হবে কিভাবে? আপনি যা শুনিয়েছেন সে কি আর আপনাকে বিয়ে করতে চাইবে? আর ওই ব্যাগটা ফুপিকে দিয়ে দেন, কিছু সবজি আছে, ভাই তার বোনের জন্য পাঠিয়েছে সবজি। কি আজব আপনি, এমনভাবে হাসছেন কেন? কেন, বারণ আছে নাকি? না, বারণ নেই। আপনাকে দিয়ে আসা লাগবে না, আমি দিয়ে আসি। আর বলে দিচ্ছি যেন আপনাকে বড়ের আচার না দেয়। আগে বলবি তো। আহা, বড়ই আচার কথাটা শুনেই জিভে পানি চলে এসেছে। বয়ম নিচে আছে, আগে গিয়ে সবজি বের করেন, তারপর পাবেন। আমার কথা শুনে ইরাপু ব্যাগ নিয়ে চলে গেল। একটু পরে এসে গালি দেবে সেটা ভালো করে জানি, কারণ কোনো আচারই নেই। আম্মু, তাড়াতাড়ি সবজি বের করো, মামি নাকি আচার দিয়ে পাঠিয়েছে। আকাশ এলো নাকি? আর ঝুড়ি ওখানে বের করে রাখ। আচ্ছা ঠিক। সবজি বের করতে করতে ব্যাগ খালি, কিন্তু কিছুই নেই। এমো, আচার কোথায়? এত বড় ধোকা ওকে তো আমি আজকে। তোকে বোকা বানিয়ে দিল, আর একদম কিছু বলবি না। এই যাও তো, ওর হচ্ছে আজকে। তুই ওকে মারলে তোর কপালে মায়ের আছে, মনে রাখিস। বসে আছি, তখন ইরাপু এলো। চোখে মুখে রাগ স্পষ্ট। আমি হাসতে লাগলাম। আপনাকে বোকা বানিয়েছি। দেখি দরজা লাগাচ্ছে। এই, আপনি দরজা লাগাচ্ছেন কেন? দেখেন, মারলে কিন্তু ফুপিকে বলে দেব। যা গিয়ে বলে আয়, তোর আজকে হচ্ছে। আমাকে মিথ্যে বলা, জিভে যখন পানি নিয়ে আসলি তখন আমি অন্যভাবে স্বাদ মেটাবো। ইরাপুর কথা শুনে উঠে বসে গেছি। মানে মানে আপনি কি করবেন? কি করব বুঝতে পারবি খুব তাড়াতাড়ি। কথা বলতে বলতে ইরাপু আমার সামনে হাজির। আর কিছু না বলে আমার গেঞ্জির কলা ধরে উঠিয়ে মাথার 2 পাশে 2 হাত দিয়ে আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। ভাবতেও পারিনি এমন কিছু করবে। হঠাৎ এমন হয় আমি তো থ মেরে গেছি, আর শরীরের ভিতর দিয়ে শিহরণ খেলে গেল। যখন বুঝতে পারলাম তখন ছাড়ানোর চেষ্টা করতে যাব, তার আগেই 2 হাত দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। একটু পরে ছেড়ে দিয়ে বলল, বাহ, অনেক টেস্টি তো। আগে তো জানতাম না এটা এতটা স্বাদ। ইরাপুর দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। এটা আপনি কি করলেন? আমাকে এমন লোক দেখানোর শাস্তি, আমাকে মিথ্যে বলার শাস্তি। দাঁড়া আর একটু, এটা যে এত মজার জানা ছিল না তো। না না, আমাকে ছেড়ে দেন। কথাটা শেষ করার আগে এরা আবারও ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে কিস করতে লাগলো। 1 মিনিট পরে ছেড়ে দিয়ে আমাকে ছেড়ে দিল, তবে ছাড়ার আগে ঠোঁটে জোরে কামড় দিল। উফ, এটা আপনি মোটেও ঠিক করেননি। আরে রাখ তোর ঠিক আর ভুল। আমি এখন গেলাম, আর আজকের পর থেকে প্রতিদিন সকাল বিকাল স্বাদ নিয়ে যাব। আমি কিন্তু ফুপিকে সবকিছু বলে দেব। বলে দে, যদি বলতে পারিস তাহলে বলে দে। ইরাপু হাসতে হাসতে চলে গেল। ঠোঁট কেমন জ্বালা করছে, মনে হচ্ছে কেটে গেছে। এত জোরে কামড় দিলে তো কাটবেই। ঠোঁট মুছে বিছানায় বসে ভাবতে লাগলাম, এগুলো কি শুরু করেছে। রাতে খাবার সময় ফুপি সেদিন যে আপুর জন্য যেই ছেলের কথা বলেছিল ওটা কি হয়েছে? এটা আপনি ঠিক ধরেছেন। এবার বিয়ে দিয়ে তারপর কোনো কথা। মুখে ভাত দিতেই জ্বলে উঠল। আর এদিকে ইরাপু পা দিয়ে আমাকে গোতা দিয়ে যাচ্ছে। এবার ওর বিয়ে দিয়ে তারপর ছাড়বো।
এবার বিয়ে ভাঙার সুযোগ নেই। জোর করে বিয়ে দেওয়া ইসলামী দৃষ্টিতে ঠিক না। ঠিক বেঠিক নিয়ে এসেছে। এই যে ফতোয়া দিলেন, এটার পুরোটা আপনি জানেন। নামাজ পড়ে না, পর্দা করে না, আর বিয়ে নিয়ে ফতোয়া দিতে এসেছে। ছোট মানুষ, চুপ থাক। এত কথা বলিস কিসের জন্য? ঠিকই তো বলেছে। তুই ওর উপর এমন চিৎকার করছিস কি জন্য? ফুপি, আপনাদেরও অনেক দোষ আছে। আজ তো একটা শয়তান তৈরি করেছেন। মৃত্যুর পর আল্লাহর কাছে কি জবাব দেবেন আপনারা? ধর্মীয় কোনো জ্ঞান তার ভিতরে দেননি। কিয়ামতের মাঠে আপনার এই আদরের মেয়ে আপনাদের বিরুদ্ধে নালিশ দেবে, বলবে যে আপনারা তাকে ধর্মীয় শিক্ষা দেননি। সে যাই হোক, যেহেতু ভুল হয়ে গেছে সেহেতু এখন শুধরে নেন। এমন একজনের সাথে বিয়ে দেন যেন সঠিক পথে আসে এবং আপনাদের পাপের বোঝা কিছুটা হলেও কম হয়। তুমি তো এখন ভাবনায় ফেলে দিলা বাবা। আসলে সেভাবে তো কখনো ভেবে দেখিনি। এত পটপট করিস কিসের জন্য? ইরা, তুই চুপ থাকবি না মায়ের খাবি এখন? আচ্ছা, চুপ থাকলাম। আর তোমরা কি ভালো ছেলে খুঁজে বেড়াও? সামনে তো বসে আছে নম্র, ভদ্র, নামাজি। পাগলের পেট খারাপ তো, তাই আপনাকে বিয়ে করতে চাপো। কেন? সমস্যা কোথায়? আমার তো কোনো আপত্তি নেই। তুই ভালো ছেলে খুঁজতে বলে আবার তুই পালাচ্ছিস? আমি ভালো দিনদার ছেলে কথা বলেছি, আমার কথা না। আমাকে এখানে টেনে নিয়ে আসলে পালাবো না তো কি করব? দুজনে খাওয়া বাদ দিয়ে এখন ঝগড়া করো। আর আকাশ, তুমি খাচ্ছ না কেন? আসলে ছোট একটু কেটে গেছে, তাই খেতে পারছি না। কিভাবে কাটলি? ওই তো দাঁতে একটু কেটে গেছে। আর ফুপা, তাড়াতাড়ি একটা ছেলে দেখে বিয়েতে দেন। দিন দিন কিন্তু আরো বেশি শয়তান হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ইবলিশ শয়তানের ছোট বোন। তোর কপালে দুঃখ আছে। আর যদি একটা কথা বলিস না, তাহলে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। ওর কিছু হলে তোকে আমার কাছ থেকে কে বাঁচাবে? আরে যাও যাও, কিছু বলবো না, কিন্তু দাঁড়া, তোর কি হবে তুই ভাবতেও পারবি না। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে ফোন নিয়ে বসলাম। একটু পরে ইরা আপু সামনে এসে দাঁড়ালো। কোনো সমস্যা? তখন তো খুব বড় বড় কথা বলছিলি, এখন তোর কি হবে? দেখেন, একদম উল্টাপাল্টা কিছু করবেন না, না হলে সত্যি ফুপাকে গিয়ে বলবো। বলতে পারলে বল, যদি বলিস তাহলে তো আমার জন্যই ভালো। আমার কিছু বলাই লাগবে না, আর এমন ভাবে বিয়ে ভাঙাও লাগবে না, তুই আমার হয়ে যাবি। আপনি সত্যি পাগল হয়ে গেছেন। আপনাকে যেখানে বিয়ে দিচ্ছে সেখানে করে নেন। আমি আপনার প্রস্তাবে কখনো রাজি হব না। আপনি যা শুরু করেছেন, এটা যদি পুপি জানতে পারে তাহলে অনেক বড় ঝামেলা তৈরি হবে, যা আমি কখনো চাই না। আপনাকে যেখানে বিয়ে দিচ্ছে সেখানে করেন। তোর কথা কে শুনবে? তুই তোর ওগুলো নিয়ে থাক, আর আমাকে আমার মতো কাজ করতে দে। এখন আমাকে না জ্বালিয়ে আপনি আপনার রুমে যান। আমাকে পড়তে দেন, অনেক পড়া আছে। আমার কথা শুনে ইরাপও যেতে লাগলো। গিয়ে আবার ঘুরে আমার কাছে এসে কপালে একটা চুমু দিয়ে দৌড় দিয়েছে। অসহ্য একটা। উঠে গিয়ে পড়তে বসলাম। কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে এলাম। খাবার খেতে খেতে ফুপা বললেন, গতকাল রাতে ওই ছেলের পরিবারকে বারণ করে দিয়েছি। আচ্ছা, কেমন ছেলে খুঁজবো বলো তো? গতকাল রাতে তো বললাম, কেমন ছেলে খুঁজবেন? ওকে। কি বিয়ে নিয়ে পড়ে আছেন? আপনার কাছে কি আমি বেশি হয়ে গেছি নাকি? বেশি কেন হতে যাবেন? ওনাদের একটা দায়িত্ব আছে না? আপনাকে বিয়ে দিয়ে ওনারা দুজনে পাপ থেকেও মুক্তি থাকবে। যত পাপ করেছেন আপনি, এই যে রিলেশন করে আপনি সুইসাইড করতে পর্যন্ত গেলেন, এতে তাদের পাপ হতো না? আপনার বয়স হবার সাথে সাথে যদি বিয়ে দিয়ে দিত তাহলে আর এমন হতো না। আমি কোনো পাপ করি না, আমি ভালো মেয়ে। ভালো মেয়ে? এই যে আপনি বলছেন আপনি নাকি আবারও রিলেশন করবেন, এটা পাপ নয় তো কি? আপনাকে তাদের বিয়ে দেওয়া অতি জরুরি। কুত্তা, তুই এবার চুপ করবি? কোন জন্মের তোর সাথে শত্রুতা আছে বলতো, যে তুই এমন ভাবনার পিছনে লেগেছিস? ধর্মীয় শিক্ষা না থাকলে যা হয়, মানুষের জন্ম একবার হয়, দ্বিতীয়বার হয় না। আবারও? আমি তো কথার কথা বলছি। কি রে আকাশ, এগুলো কে বলছে? তোর কি একবারে শিক্ষা হয় না? তুই আবারও রিলেশনে জড়াতে চাস? ও মিথ্যে বলছে। আমি মোটেও মিথ্যা বলি না, সেটা খুবই ভালো করে জানে। হ্যাঁ, করতে চেয়েছি তো তোর কি? আমি তো তোর সাথেই প্রেম করতে চেয়েছি, এখানে দোষ কোথায়? সবাই শুধু বিয়ে নিয়েই পড়ে আছে। আমি বিয়ে করব না মানে বিয়ে করব না। যতগুলো বিয়ে আসবে ততগুলোই বিয়ে ভেঙে দেবো, আর বিয়ে করলে তোকেই করব। এরাপোর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। এরাপোর আগে ফুসছে, চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে। ফুপি আর ফোপার দিকে তাকিয়ে দেখি তারাও এরাপোর দিকে তাকিয়ে আছে। তোমরা এমন ভাবে তাকিয়ে আছো কেন? তুই এই মুহূর্তে কি বললি?
তুই এগুলো কি বললি? আমি কিছু বলিনি। ইরা আপু উঠে চলে গেল। আমি চুপ করে মাথা নিচু করে খাচ্ছি। না জানি এখন কি হয়, বুকের ভিতর ধপাস ধরাস করছে। আমি আবার না ফেসে যাই। ভয়ে ভয়ে বললাম, ফুপি বিশ্বাস করেন আমি কিছু করিনি। ইরা আপু আমাকে রিলেশনে যাবার জন্য বলেছিল এবং এখনও বলে, কিন্তু আমি যাইনি। কারণ ওনার চলাফেরা, ফ্রি মিক্সিং আড্ডা, ওনার পোশাক এগুলো আমার একদম পছন্দ না। আর সব থেকে আপনাদের কথা ভেবে আমি এই রিলেশনে যাইনি। এই 1.5 মাস থেকে আপু আমাকে এতটা জ্বালিয়েছে যে কি বলবো। আমি যদি পারতাম তাহলে এখান থেকে গিয়ে অন্য কোথাও থাকতাম। আমার এই রিলেশন পছন্দ না, তাই ওনার থেকে দূরে দূরে থাকতে চেয়েছি। একবারে কথাগুলো বলে চুপ করে আছি, না জানে কি বলে। এত ভয় পাচ্ছিস কেন? আমরা তোকে কি কিছু বলেছি? আমরা কি জানি না আমাদের মেয়ে কেমন? ভেবেছিলাম না জানি কি বলবে, বেঁচে গেছি। না হলে যে ভয়টা পাচ্ছিলাম। তাড়াতাড়ি আপুর বিয়ে দেবার ব্যবস্থা করেন, তাহলেই হবে। আমি উঠতে যাব তখন পপি বলল, না খেয়ে উঠে যাচ্ছিস কেন? আমি আর খাবো না। উঠে বেসিনের কাছে এসে হাত ধুয়ে রুমে চলে এলাম। এখানে থাকতে কেমন আনইজি ফিল হচ্ছে। এখন কলেজে যাই, ওটাই ভালো হবে। কলেজে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। তারপর রেডি হয়ে রুম থেকে বেরিয়ে পপিকে বলে চলে আসি। বেশি লাই পেয়ে পেয়ে এখন মাথার উপর উঠে গেছে। তাড়াতাড়ি একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। তাড়াতাড়ি ছেলে দেখে বিয়ে দিবে? কি বলে গেল শুনতে পাওনি? ওকে জোর করে বিয়ে দিব। দেখো, একদম জোর করিও না। সামান্য একটু কিছু হলেই সুসাইড করতে যায়। একটা মাত্র মেয়ে, যদি বাজে কিছু হয়ে যায় তাহলে কি হবে ভেবে দেখেছো কখনো? কাকে নিয়ে বেঁচে থাকবো? ওখানেই তো সবচেয়ে বড় ভুল হয়েছে। তখন যদি আরেকটা বাচ্চা নিতাম তাহলে এমন কিছু হতো না, আর হলেও খুব টেনশন থাকতো না। পরে নিতে চাইলাম কিন্তু আল্লাহ আর দিলই না। মাঝে মধ্যে মন চায় ইচ্ছে মতো থাপড়াই। মারতে পারবা? ওটাই তো সব থেকে বড় সমস্যা। তবে এবার বিয়ে দিয়ে তারপর ছাড়বো। কলেজে চলে এলাম। এসে বন্ধুদের কাছে এলাম। এসে চুপ করে বসে পড়ি। কি রে, কিছু কি হয়েছে? কি হয়নি সেটা বল। সকাল সকাল কি একটা কাণ্ড হয়ে গেল। না বললে জানবো কিভাবে কি ঘটলো? তাহলে শোন। তারপর সবকিছু বললাম। সব শুনে নিলয় বলল, এখন দেখ কি হয়। হয় তোর সাথে বিয়ে হবে, আর না হয় অন্য কোথাও জোর করে বিয়ে দিবে। আচ্ছা, এরা আপুর জন্য তোর মনে কোনো ফিলিংস নেই বা তৈরি হয়নি? তৈরি হলেও কিছু করার নেই। প্রেম করতাম না। আর আমি জানি আমার সাথে কখনো বিয়ে দিতে রাজি হবে না। জোর করে হলেও অন্য কোথাও বিয়ে দেবে। তা হতে পারে। যখন তুই তোর ফুফাতো বোনকে ভালোবাসিস না, তখন কি আর বলবো। তবে পরে তোর কষ্ট হবে। যা যা, তোর সাথে তোর ফুফাতো বোন করে ওগুলো মিস করবি অনেক। জানি, তবে খুব বেশি সমস্যা হবে না। তারপর আর কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে চলে আসি। বিকেলে ছাদে বসে আছি, তখন ইরা আপু পাশে এসে বসল। কি অবস্থা? আমার অবস্থা খারাপ কখন থাকে? মনে হচ্ছে আপনার অবস্থায় অনেক খারাপ। মুখটা কেমন বদের মতো হয়ে আছে। অবস্থা খারাপ তো হবেই। আম্মু কত কথা যে আজকে শুনিয়েছে, আর আব্বু কি বলবে সেটাই বুঝতে পারছি। দেখা যাক আর কি কি শুনতে হয়। তাদের কথা মতো বিয়ে করে নিলেই তো পারেন। আমাকে নিয়ে তোর ভালো লাগবে না। তবে একটা কথা মাথায় রাখ, তোরে যদি পেয়ে যাই তাহলে তোর কি যে হবে রে। দিনের বেলা তারা দেখা বন্ধ করেন। ফুপা আপনাকে অন্য কথা বিয়ে দেবে এবং জোর করে। আচ্ছা চল পালিয়ে যাই এখান থেকে অনেক দূরে। আপনি যাবেন তো যান, ধরে রেখেছে কে? তোর কুত্তা। আচ্ছা সে যাই হোক, আয় প্রেম করি। বিয়ে করে বরের সাথে গিয়ে প্রেম করেন, ওটাই বেটার এবং বেস্ট। আহা, বিয়ের পর তো তোর সাথে প্রেম করবই, তার আগেও একটু করি প্রেম আর কি। আপনি করেন, আমি এখন বাড়ি যাই, একটু ঘুরে আসি বলে উঠে চলে আসি। এসে একবারে বাইরে চলে আসি। এসে ঘোরাঘুরি করে আমি আমার রুমে। রাতে খাবার সময় দেখি ইরা আপু খাবার টেবিলে নেই। ফোপা ফুপিও খাচ্ছে, কিন্তু আপু আসে না। মনে হচ্ছে কিছু একটা ঘটেছে। আমি কিছু না বলে চুপচাপ খেয়ে রুমে চলে এলাম। অত কিছু না ভেবে এখন চুপচাপ পড়তে বসি। ওই পড়া মানে তো সেই রকম পড়া, 1 মিনিট পড়লে 2 মিনিট ফোন টিপা, তারপর পড়া শেষে ঘুম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে আসি। দেখি আপু বসে আছে। একটু তাকিয়ে দেখি গালটা কেমন লাল হয়ে আছে। মনে হচ্ছে খেয়েছে গতকাল রাতে। তুই আমাকে কেমন ভাবে দেখছিস কেন? আমাকে কি তোর ভিন গ্রহের প্রাণী মনে হচ্ছে? না মানে গতকাল রাতে খাবার টেবিলে দেখলাম না, আর এখন দেখছি আপনার দিকে। এটা ভেবেই তাকালাম যে গতকাল রাতে কেন আসেননি খেতে।
এমনি আসেনি। এতে তোর কোনো সমস্যা? আপনার এত রেগে যাবার কি আছে বুঝলাম না। আচ্ছা, আর কিছু বললাম না, চুপ করে খেতে শুরু করি। তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ইরাপুর দিকে তাকিয়ে দেখি বেহায়ার মতো হাসে। এর কি একটু লজ্জা শরম নেই? তবে এইটুকু বুঝলাম যে সত্যিই ভালোবাসে। কেমন নির্লজ্জর মতো হাসছে, তোর কি একটুও লজ্জা শরম নেই? ঠিক মতো টাকা পয়সা দেন না, তাই ওটা বিক্রি করে দিয়ে খেয়ে ফেলেছি। তোরে কি যে করব আমি বুঝতেও পারছি না। আল্লাহ, যদি আরেকটা ছেলে মেয়ে দিত তাহলে তোর ঘাড় ধরে বাসা থেকে বের করে দিতাম। যাক, ভালো হয়েছে, ভাগ্যিস আমার কোনো ভাই বোন নেই। তোকে যেটা বলেছি সেটা শোন। আমি যা বলছি সেটাই শুনে, তাহলেই তো হয়ে যায়। হবে না, তোকে যেখানে বিয়ে দিচ্ছি সেখানেই করে নে, কোনো কথা বলবি না। ছেলেটাকে অনেক ভালো, ভালো জব করে। তা আমি কি করতাম? আমি যা বলছি সেটা শুনে নে। ছেলেটা অনেক ভালো, জব করে না তো কি হয়েছে? জব তো পাবে, আজ হোক কাল হোক, 3-4 বছর পর হলেও তো হবে, তাই না রে? হ্যাঁ, আমাকে কিছু বললেন? না, তোকে কিছু বলিনি, তুই চুপচাপ কি। আমি যা বলছি শুনে নেন, তাহলে হবে। তোর সাথে আর কোনো কথা বলতে চাই না, তোর যা ভালো মনে হয় কর, আমাকে আর কিছু বলবি না, কোনো প্রয়োজনে আমাকে ডাকবি না। হ্যাঁ, আমার বাপ তো আরেকটা আছে, তো তাকে গিয়ে বলবো। ফোপার কিছু বলো না, মানুষ এমনও যে হতে পারে যা নেই। আমি তো আমার বাপের সামনে এমন একটা কথা বলতে পারবো না, হয়তো মুখ দিয়ে কিছু বের হবার আগেই গালের উপরে পড়ে যাবে। আমার খাওয়া শেষ, তাই উঠে চলে এলাম। আজ শুক্রবার, কলেজে যাওয়া লাগবে না। রুমে এসে চুপ করে বিছানায় আশ্রয় হয়ে শুয়ে থাকলাম। তখন এরা আপু এলো, কিন্তু কিছু বললাম না, চুপ করে ফেসবুকিং করতে থাকলাম। চল বাইরে থেকে ঘুরে আসি। না, কোথাও যাব না। আরে চল না। যাব না বলেছি, যাব না। আপনি গেলে যান বাইরে। আচ্ছা ঠিক আছে, কোথাও তোকে কোথাও যাওয়া লাগবে না, ঠিক আছে? ইরাপু চলে গেল, আমিও গেম খেলতে শুরু করি। এমনভাবে কয়েকদিন চলে গেল। ইরাপু ওর জেদ ধরে রেখেছে, আর ফোপা ওনার জেদ। রাতে, আচ্ছা তোর কথা মেনে নিলাম। আকাশ, তুমি কি বলো? জি, আমি কি বলবো? আমি তো এমন সিদ্ধান্ত নিতে পারি না, আমার মা বাবা আছে। তোমার আব্বুর সাথে কথা হয়েছে আমার, তাদের সমস্যা নেই। ও, কিন্তু আমার সমস্যা আছে। যদি ওনার পোশাক, ওনার ফিমেল কিং আড্ডা যেদিন পরিবর্তন করবেন সেদিন মেনে নেব। যেদিন নামাজ পড়বেন নিয়মিত সেদিন মেনে নেব। উনি যেদিন ফরজ বিধানগুলো মেনে চলবেন সেদিন মেনে নেব। আরে এটা কোনো ব্যাপার হলো নাকি? ব্যাপার হলো কি না বুঝতে পারবেন যেদিন দেখব সব কিছু ঠিক আছে সেদিন বলবেন, তাহলে আমার কোনো আপত্তি থাকবে না। ঠিক আছে, তবে না থাক কিছু। আমি আর কিছু বললাম না, চুপ করে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। একটু পরে ইরা আপু আমার রুমে এলো। কি ব্যাপার, কোনো সমস্যা? না, এমনি তোকে দেখতে এলাম। তবে তোর কপালে দুঃখ আছে। আমাকে দুঃখ দিতে গিয়ে আবার আপনি দুঃখ পায়েন না। ওই যে বলে না, অপরের জন্য গর্ত খুঁড়ে গিয়ে নিজের গর্তে নিজে পড়ে যাওয়া। আচ্ছা সে যাই হোক, এখন গিয়ে ঘুমিয়ে পড়েন। আগামীকাল থেকে আপনার পরীক্ষা শুরু। যদি ফেল করেন তাহলে তো বুঝতেই পারছেন। যান গিয়ে ঘুমিয়ে পড়েন, সকালে আবার নামাজ পড়তে উঠবেন। আচ্ছা ঠিক আছে, তবে একদম এদিকে আসবেন না, এটাও কিন্তু একটা শর্ত। আমার কাছে আসতে পারবেন না। আবে রাখ তোর শর্ত, তোর কোনো শর্তই আমি এখন শুনছি না। আচ্ছা চল না, ছাদে যাই, অনেক সুন্দর করে চাঁদ উঠেছে। আমার মনে এখনো এত প্রেম জাগেনি, যেদিন জাগবে সেদিন গিয়ে দেখাবো। এখন গিয়ে ঘুমান তো। যাচ্ছি যাচ্ছি, এসব ব্যবহার মনে রাখছি। এসব আজাইরা না বকে আপনি আপনার রুমে যান। এরা আপু চলে গেল, আমার যা কাজ তাই করলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে গিয়ে উঠতে পারছি না। দেখি শরীরের উপর ওই আলুর বস্তা পড়ে আছে। ও মা গো, গেলাম গো। এই এই ওঠেন ওঠেন, আপনি আমার ওপর এমনভাবে শুয়ে আছেন কেন? একবারে আমার ঘুম বন্ধ হয়ে যাচ্ছে, ওঠেন তো। আরে ধুর, ঘুমাতে দে তো। ওনাকে ঠেলে সরিয়ে দিতে যাব, তখন জড়িয়ে ধরলো। আজব তো, আপনিও দেখি আরো জড়িয়ে ধরছেন। এত কথা না বলে চুপচাপ শুয়ে থাকতো। সাইডে ঘুরে উঠতে যাব, তখন শরীরের উপর পা তুলে দিল। আজব তো, আজকে আপনি এমন করছেন কেন? আপনি কি ছাড়বেন? আমি উঠবো। উঠবো না, নামাজ পড়ে এসে তোকে দেখতে এলাম কি করছিস, দেখলাম শুয়ে আছিস। এটা দেখে লোভ সামলাতে পারলাম না, তাই তোর উপরে শুয়ে গেলাম। এখন একটু ঘুমাতে দে তো, কোনো কথা বলিস না। আমি আপনার বিয়ে করা বর না, এমন করে ঘুমাতে পারেন না আপনি, বা জড়িয়ে ধরতে পারেন না। আমি সব কিছুই পারি। আপনি সব পারেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ কর কিতা, ওটা কিভাবে পারবো? তাহলে বললেন যে আপনি সব পারেন,
আর এখন আপনি ছাড়েন, আমি উঠে ফ্রেশ হব। আহ ছাড়েন তো, কখন ফুপি চলে আসবে? ইরা আপু মুখের সামনে মুখ নিয়ে এসে বলল। একটা চুমু দি। না, এমনভাবে হবে না। জোর করে ছাড়ি উঠে গিয়ে ওয়াশরুমে চলে এলাম। ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে এসে দেখি ইরা আপু রুমে নেই। তারপর খাবার খেতে আসি। খাওয়া দাওয়া শেষ করে কলেজে যাওয়ার জন্য রেডি হতেই দাঁড়া দাঁড়া, আমিও যাবো। আকাশ, এটা কে রে? এটা কি আমার মেয়ে? বোরখা পরেছে, স্কার্ফ করেছে। আমি তো সেটাই ভাবছি, এটা কি দেখানোর জন্য? পপি, শয়তানও তো জুব্বা পরে, তাই না? মজা না করে যাবি? আর এমন মজা করলে কিন্তু আর পারবো না। আচ্ছা ঠিক আছে, চলেন। তারপরে কলেজে চলে আসি। এসে বন্ধুদের কাছে এলাম আর ওদের সাথে এই সব কিছু শেয়ার করলাম। কি রে, বোরখা পড়েছে? হঠাৎ এমন পরিবর্তন হওয়ার কারণ কি? শুনলে কষ্ট পেতে পারিস, তাই থাক, তোরা না জানলেও চলবে। এমন ন্যাকামি না করে বল। না মানে আকাশের সাথে আমার বিয়ে, এই আর কি। খুব ভালোই তো, সুখী শান্তিতে থাক, সেই দোয়াই করি। আমি কষ্ট পাসনি? আচ্ছা থাক, আর কিছু বললাম না। এমনভাবে কয়েকদিন চলে গেল। ইরাপুর ভেতরে অনেকটা পরিবর্তন হলো, এমনটা ধরে রাখতেই পারলেই হলো। একদিন কলেজে, চলো আবার রিলেশনে যাই, এবার কথা দিচ্ছি আর ছেড়ে যাব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। যা ভাগ সত্যি, তুই তোর ভুল বুঝতে পারলেও কি আর না পারলেও কি, তোকে আর আমার চাই না। যখন তোর পিছনে ঘুরলাম, আমার কাছে ফিরতে বললাম, কিন্তু তুই আমার সাথে খারাপ ব্যবহার করলি। দুদিন পরে আমার বিয়ের দাওয়াত দিব, খেতে আসি। তোর কোনো গিফটও নিয়ে আসা লাগবে না। তোর বিয়ে হতে আমি দেব না, তুই শুধু আমার। পাগলের সুখ মনে মনে, শালা আমার বিয়ে অলরেডি হয়ে গেছে, 2 দিন পরে অনুষ্ঠান আছে। তুই আমাকে ছেড়ে বিয়ে করতে পারলি? এ তোর ভালোবাসা? আমার বর বলেছে মারপিট না করতে। আমি আমার বরের বাধ্যগত কি না? না হলে তুই যে কথাটা বললি তার জন্য তোর কানের নিচে পড়ে যেত। শালা আমার সাথে ব্রেকআপ করে অন্যের সাথে লটর পটর করলি, আর এখন যখন ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে তখন কুত্তার মতো আমার পিছে চলে এসেছিস। তোর বরকে আমি সব কিছু বলে দেবো, আমাদের যে জড়ি ধরার পিক আছে সেগুলো দেখাবো। আমার সম্পর্কে ভালো করেই জানে, তোরে বলা লাগবে না। হয়তো জড়িয়ে থাকার পিক থেকে কষ্ট পাবে, এর থেকে বেশি তো আর কিছু না। যা ভাগ শালা। বিয়ে কবে হলো? হয়নি, তবে আমাদের গ্রামের বাড়িতে হবে। ও আচ্ছা, ভালো। দাওয়াত দিবি না? দেবো না কেন? যাবি নাকি সেটা বল, তাহলে আগামীকাল চল আমাদের সাথে। তোর গ্রামে যাওয়া লাগবে? আচ্ছা, যখন বিয়ে হবে তখন দেখা যাবে। দুপুরে কলেজ থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে এলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বসলাম। তখন ইরা এলো। কিছু বলবা? সন্ধ্যায় মার্কেটে যাব, আম্মু বললো আগামীকাল সকালে নাকি গ্রামে যাবে। ও আচ্ছা, গিয়ে কি করব? শাড়ি নিব, তুমি পছন্দ করে দিবা। মনো, তুমি মনে হচ্ছে তোমার মামুর সম্পর্কে ভুলে যাচ্ছ। তোমার এই শাড়ি পরিয়ে ভালো করে আমাদের বাড়িতে নেব। নো মেকআপ, নো শাড়ি, অনলি বোরকা আর হিজাব। সমস্যা কোথায়? আমার কোনো সমস্যা নেই, কিন্তু বাড়িতে তো শাড়ি পরতেই পারি, তাই না? তখনের জন্যই শাড়ি নিব। মনো, তুমি এখানে কি কেনাকাটা করবা? ওগুলো তো ছেলে পক্ষ থেকে কিনবে। আমি তো কেনাকাটার কিছুই দেখতে পাচ্ছি না। আপনার শাশুড়ি, আমার আম্মুই বলল তার ভাইয়ের ছেলের বউয়ের জন্য নাকি সব কেনাকাটা নিজেই করবে এবং তার সব খরচ তারই। তার ভাই বারণ করলেও বোন নাছর বান্দা। আমি শুধু তাদের ভাই বোনের ঝগড়াই দেখছিলাম আর শুনছিলাম। খুব ভালো করেছো, তাহলে একটু বিশ্রাম নিয়ে নেই। তারপর বিশ্রাম নিয়ে সন্ধ্যায় ফুপা আসলে মার্কেটে যাই। কেনাকাটা শেষ করতে করতে রাত 10টা বাজে, তাই রাতে ডিনার করে বাসায় আসি। এসে ব্যাগে আমার কিছু প্রয়োজনীয় জিনিস ভরে নিলাম। শরীর ক্লান্ত থাকে, ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ইরার ডাকে ঘুম ভাঙে। বিছানা ছেড়ে উঠে নাস্তা করে রুমে এসে রেডি হয়ে নিলাম। এখন বাসায় যাব, তারপরে গ্রামে চলে আসি। ফুপিরা তাদের বাসায় যায় আর আমি চলে আসি আমার বাড়িতে। নীল আর বাকিদের বলেছিলাম, কিন্তু কেউ আসেনি। বলেছে ট্রিট দিয়ে দিতে। পরের দিন ধুমধামের সাথে বিয়েটা হয়ে গেল। সবাই প্রশ্ন তুলেছে, ছেলে ছোট, মেয়ে বড়, কিন্তু ওদের কথায় কে কান দেয়? ছোট ভাই সহ সবাই বাসর ঘর সাজিয়েছে, কিন্তু কেমন যে সাজিয়েছে কে জানে, ভেতরে গেলেই বুঝতে পারবো। তারপর সব জল্পনা কল্পনা ফেলে ভিতরে এলাম। আমি যেতেই, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। কথা তো হয়নি কতদিন থেকে। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন থেকে কথা হয়নি মানে কি? না, আমার কাছে মনে হলো এই কথা, তাই আর কি।
আচ্ছা চলে, জীবনটা ভালো কিছুর মধ্যে দিয়ে শুরু করি, তারপর না হয় বাকিটা দেখা যাবে। যাক, অবশেষে প্ল্যানটা সাকসেসফুল। যে প্ল্যান সাকসেসফুল? এই যে তোমাকে বিয়ে করা, আমি যেমনভাবে সাজিয়েছি তেমনভাবেই হয়েছে। এখানে অনেকটা আমার পরিশ্রম কমেছে যে তোমাকে পটানোর আগেই তুমি পটে গেছো। ভেবেছিলাম অনেক কাঠখড় পোড়ানো লাগবে, কিন্তু সেটা হয়নি। সত্যি বলতে তোমারে আমার আগে থেকেই ভালো লাগতো। ওরে শয়তান, তুমি তাহলে আমাকে শুধু শুধু ঘুরিয়েছো। আচ্ছা, আমি যদি অন্য কোথাও বিয়ে করে নিয়ে চলে যেতাম? বিয়ে ঠিক হলে তখন অন্য কোনো প্ল্যান করে বিয়েটা ভেঙে দেওয়া। আর তুমি যে মেয়ে, এত সহজে বিয়ে করতে না জানি। শয়তানের কাজ দেখেছো? তাহলে আব্বুকে ওইসব বলা এবং আমাকে এমন ভাবে কান্না করানোর মানেটা কি? ওই যে আমাকে থাপ্পড় দিয়েছিলা তোমার এক্সের জন্য, আর অনেক কথা শুনিয়েছিলাম, তাই এমন করা আর কি। আজকে তোমার হচ্ছে, আজকে তোমার বাসর করা লাগবে না, যাও। আসো নামাজটা পড়েই নিই, তারপর দেখা যাবে কি হবে না হবে। আমি অজু করেই আছি, তুমি অজু করে আসো। যাও গিয়ে। আমার কথা শুনে ইরাপু অজু করে আসে, তারপর আর কি নামাজ পড়ে আগডুম বাগডুম চলে আর কি। যাই হোক, যাক, বাকিটার বলা যাবে না, মানে বাকিটা ইতিহাস আর কি। আর কিছু লিখলাম না, লিখলে সিঙ্গেলা সবাই কষ্টে জর্জরিত হয়ে যাবে সেসব। যাই হোক, গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।